আসসালামু আলাইকুম। আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। Welcome back to another live stream. আজকে আমাদের সাথে আছেন একজন very special guest. But before I introduce him, আপনারা যারা জয়েন করেছেন, thank you very much already জয়েন করার জন্য। Um, আজকে আমাদের গেস্ট হচ্ছেন very special guest, Dr. ASM ফখরুল ইসলাম। উনি work করেন as a nuclear engineer at a nuclear reactor design company, USA তে। এবং উনি ওনার অনার্স কমপ্লিট করেছেন in 2009 from the Department of Applied Chemistry and Chemical Engineering from the University of Dhaka. 2015, he got his master's in oceanography from University of Montana in the US. 2019, master's in nuclear engineering from University of South Carolina, also in the US. And 2023, PhD in nuclear engineering from that same university. I think আমরা সবাই ওনাকে চিনি from his numerous YouTube channels and content. Namely, ওনার channels আছেন The Daily Show with Fakhrul, Explore USA with Fakhrul, Deep Dives with Fakhrul, Fakhrul and his guitar, and Science for Everyone. So before আমরা আমাদের ডিসকাশনটা শুরু করি, আমি শেয়ার করতে চাই যে আজকে হবে a discussion about ourselves. আমরা অন্যদের নিয়ে, অন্যদের জীবন নিয়ে, অন্যদের ডিসিশনস নিয়ে এত বেশি ফোকাস করব না। Maybe we'll go there a little bit, but আমি definitely শেয়ার করব যে from our sides অবশ্যই সবার জন্য সম্মান আছে, রেসপেক্ট আছে, এবং আমরা কাউকে personally attack করার আমাদের ইন্টেনশন না। And অবশ্যই সবসময় রিমেম্বার করা উচিত যে আমাদের ডিসিশনস that's our responsibility, not the responsibility of anybody else. So without further ado, আমি bring করছি onto our screen ফখরুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি আজকে? এই তো ভালো, প্রিসিলা, কি অবস্থা? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আমি ট্রুলি অনেক অনার্ড ফিল করছি যে আপনি আমার সাথে আজকে জয়েন্ট হয়েছেন, কারণ আমি আপনার কন্টেন্ট দেখছি for a little bit, so I'm feeling very happy today, so thank you so much. আমি একটু শেয়ার করলাম আপনার, একটু না অনেক শেয়ার করলাম about your educational journey. So কেন এত degrees? How did you get interested in these topics? আপনার background যদি একটু শেয়ার করতেন a little bit. For the most part, I would say life happened. I did not really plan for this, the way everything played out. আমি হচ্ছে 2012 সালে প্রথম পিএইচডি প্রোগ্রামে আসি ইউএসএতে। তো প্রিসিলা, তুমি কতটুকু বাংলাদেশের কালচার সম্পর্কে জানো? ইউ সিম প্রিটি ইনভেস্টেড ইন আওয়ার কালচার, হুইচ ইজ এ ভেরি কমেন্ডেবল থিং। তো আমাদের কালচারে হচ্ছে তোমার মনে করো অনার্স কমপ্লিট করার পর বা অনার্স কমপ্লিট করার সময়টা যখন ঘনিয়ে আসে, ছেলেপেলেরা অনেক বেশ অ্যাংশাস থাকে ক্যারিয়ার নিয়ে। কারণ হচ্ছে আমাদের এখানে আনএমপ্লয়মেন্ট রেট ইজ রিয়েলি হাই, এবং যারা এমপ্লয়েড ইন এ সেন্স তারা আসলে এমপ্লয়েড না। একটা ব্যাচেলার ডিগ্রি করার পর একটা ছেলে যদি 20,000, ইভেন বাংলাদেশের টপ ইনস্টিটিউশনগুলো থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর যদি 20-30 হাজার টাকা জবে ঢুকতে হয়, I can't really say যে এটা আসলে they are employed really, right? So in that sense, সত্যি কথা বলতে বাংলাদেশের সম্ভবত 70-80% graduates, young graduates are unemployed, as crazy as it may sound. বাংলাদেশের সবচেয়ে বেশি ছেলেপেলে পড়াশোনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর আনএমপ্লয়মেন্ট রেট 60-80%, if my memory is not betraying me, এরকম ক্রেজি একটা নাম্বার। আর যেটা বললাম, টপ ইনস্টিটিউশন থেকে পাশ করার পরও খুব মিনিমাল বেতন পায়। সো এনিওয়েজ, মোটামুটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ওঠার পরই বাংলাদেশের সকল ছেলেরা চিন্তা করতে শুরু করে ক্যারিয়ার নিয়ে। ন্যাশনাল মানে পাবলিক ইউনিভার্সিটি, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ফর দ্য মোস্ট পার্ট তারা ভাবতে শুরু করে বিসিএস, সরকারি চাকরি, এই বিষয়গুলো। তো আমার পার্সোনালি কখনোই সরকারি চাকরির ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। ফর দ্য মোস্ট পার্ট যে কালচার, সরকারি চাকরির যে কালচার, সেই কালচারটা আমার খুবই অপছন্দ। ভালো খারাপ মিলিয়ে সবকিছু, বাট ফর দ্য মোস্ট পার্ট ওখানে ভালো থাকাটা বা সম্মান নিয়ে, আত্মসম্মান নিয়ে টেকাটা খুব মুশকিল। সো এটা ওয়াজ আ হিউজ টার্ন অফ ফ্রম মি ফ্রম দ্য ভেরি গেট গো। তো আমার ফ্রেন্ডসরা যখন সবাই বিসিএস এর জন্য মোটামুটি চিন্তা ভাবনা শুরু করে, পড়াশোনা প্রিপারেশন নিচ্ছে, তখন আমি ভাবতে শুরু করি যে হোয়াট আর মাই অপশনস। তো তখন এট দ্যাট কাইন্ড অফ
তখনও ওইভাবে ইউএসএ তে পিএইচডি করতে আসার কালচারটা অতটা প্রচলন ছিল না। কিছু সিনিয়র ভাইরা এসেছিলেন তখন। তো ওইটা তারপর আমার মনে হয় যে দিস কুড বি আ গুড অপশন। তারপর ওটা আমি এক্সপ্লোর করতে শুরু করি। তারপর অনার্স করার পর ইমিডিয়েটলি আফটার আমি হচ্ছে ওশানোগ্রাফি বিষয়ে পিএইচডি করতে ইউএসএ তে আসি। নেসেসারিলি ওশানোগ্রাফি বিষয়ে পিএইচডি করতে আসি নাই। তখন এসেছিলাম একটা একটু ভিন্ন সাবজেক্টে কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, কোয়ান্টাম কেমিস্ট্রি এইসব বিষয়ে পিএইচডি করার সুযোগ পেয়ে আসি। তো ১ বছর পর আমি বুঝতে পারি যে থিংস আর নট ওয়ার্কিং আউট উইথ দ্য অ্যাডভাইজার অ্যান্ড এভরিথিং হুম, এলস। Then I decided to switch my career. Luckily, I would say really fortunately, ওই প্রোগ্রামে একজন প্রফেসর ছিলেন। উনি ওশানোগ্রাফিক রিসার্চ করতেন এবং আমরা আজকে একটু দেখব, দেখলে আমরা অ্যাপ্রিশিয়েট করব দ্য কাইন্ড অফ ওয়ার্ক হি ডাজ। রিয়েলি হাই ইমপ্যাক্ট ওয়ার্ক এবং রিয়েলি ইন্টারেস্টিং স্টাফ। তো ১ বছর পর আমি ওর ল্যাবে সুইচ করি। করার পর তারপর এভরিথিং ওয়াজ গোয়িং সো স্মুথলি। I was cruising at that point in time in my life, in my career. সবকিছু খুব স্মুথলি যাচ্ছিল। তারপর ঢাকা ইউনিভার্সিটি হ্যাপেন্ড। আমরা যেটা সম্ভবত ডিসকাস করব। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার একটা জব অফার আসে। ঢাকা হুম, ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার জন্যে ওশানোগ্রাফি ডিপার্টমেন্টে। সো আমরা যখন ওই স্টোরির ডিটেইলসে যাব তখন ডিটেইলস বলব। বাট লং স্টোরি শর্ট হিয়ার সেটা হচ্ছে যে আমি দেশে ফিরে যাই ওই অফারের ভিত্তিতে অ্যান্ড দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট ফর অবভিয়াস রিজনস, পলিটিক্স। এবং সেখানে আমি প্রায় ১.৫ থেকে ২ বছরের মতো ১.৫ বছর হচ্ছে সেখানে আমি আই উড সে নষ্ট করার পর তারপর আবার ইউএসএ ডেসপারেট হয়ে ব্যাক করার চেষ্টা করি এবং সেটা একটা স্টোরি অন ইটস ওন দ্যাট উইল গো ইনটু প্রবাবলি। তো যেই কারণে হচ্ছে তখন আমি কাইন্ড অফ ফোর্সড হই আরকি। কারণ ইউএসএ ব্যাক করার পর তখন ট্রাম্প গভর্নমেন্ট ক্ষমতায়। হুম, ক্লাইমেট রিসার্চ, ওশানোগ্রাফিক অ্যাজ ইউ ক্যান টেল ক্লাইমেট রিসার্চ। সো ক্লাইমেট রিসার্চের ফান্ডিং কাট করা শুরু হয়। তারপর এগুলো নিয়ে একটু আমি যখন আসি ২০১৭ তে ব্যাক করি। সো ট্রাম্প ২০১৬ তে হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্টেড হন। সো হুম, তারপর একটু টাফ টাইম যাচ্ছিল ক্লাইমেট রিসার্চ এ। সো ফান্ড পাওয়া নিয়ে একটু আমার স্ট্রাগল করতে হচ্ছিল বা আমি যেই এরিয়াতে রিসার্চ কন্টিনিউ করতে চাচ্ছিলাম হুইচ ইস ওশানোগ্রাফিক রিসার্চ, ওইখানে ফান্ড পাওয়াটা একটু কষ্ট হচ্ছিল। তো I was kind of forced to change my track, and kind of I'm grateful for it. Nuclear engineering, খুব ইন্টারেস্টিং কাজ, ইন্টারেস্টিং স্টাফ। I'm thoroughly enjoying. So তারপর সেখানে আমি ট্র্যাক চেঞ্জ করি। At that point in time, I was still considering যে বাংলাদেশে ব্যাক করব আমি। আমার মাথা থেকে ওই ভূত তখনও নামে নাই। এত হ্যারাসমেন্ট এর পরও। তো আমি এইজন্য চাচ্ছিলাম এমন একটা ফিল্ডে সুইচ করি জানি বাংলাদেশে ব্যাক করার সুযোগ থাকে। কারণ ধরো এমন একটা ক্রেজি এরিয়াতে গেলাম যে এটাতে বাংলাদেশে ব্যাক করলে কোনো অপরচুনিটি নাই। আম দ্যাট উইল কাইন্ড অফ থ্বর্ট আমার ডিসিশনস, রাইট? আমি যদি ফিরতে চাইও আমার ক্যারিয়ার ট্র্যাক উইল কম্পেল মি টু ডু আদারওয়াইজ। তো তো আমি I was trying to stick with areas যেগুলো বাংলাদেশে আমার জন্য অপরচুনিটিস থাকবে। সো তখন বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট একটা হচ্ছে করা হচ্ছিল যেটার কাজ এখনো চলছে। সো আমার ওই ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করার সুযোগ ছিল। ওশানোগ্রাফি এরিয়াতে যাওয়ার সুযোগ ছিল। ওশানোগ্রাফিতে ফান্ডিং পাচ্ছিলাম না মন মতো। তো তারপর আমি কাইন্ড অফ ডিসাইডেড যে ওকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এরিয়াতে ট্র্যাক চেঞ্জ করলে বাংলাদেশে অপরচুনিটি থাকবে ব্যাক করার জন্যে। সো দ্যাটস হাউ আই কাইন্ড অফ গট টু দিস লাইক অর চেঞ্জ মাই ট্র্যাক। সো তারপর হচ্ছে আরেকটা মাস্টার্স করতে কাইন্ড অফ বাধ্য হই। আমার যে অ্যাডভাইজারের সাথে কাজ শুরু করি সে হচ্ছে জব চেঞ্জ করে চলে যায় ইউনিভার্সিটি ছেড়ে। আম সো সে হুট করে চলে যাওয়ার পর আমি ওর সাথে পিএইচডি প্রোগ্রামে ছিলাম। ওইটা মাস্টার্স হিসেবে কমপ্লিট করি। করে তারপর আবার পিএইচডি প্রোগ্রামে ঢুকি। সো ইটস বিন আ লং জার্নি। আম এবং আম আ আ হ থ্যাঙ্কফুলি শেষ পর্যন্ত একটা ঝামেলা শেষ করে বের হয়ে আসতে পারছি। গ্র্যাজুয়েট স্কুলে ১০ বছরের ইটস লং হল গেম। বাট এই আরকি এট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে তোমার টানেলের অন্য পাশে আলোর মুখ দেখতে পাচ্ছি আরকি। সো দ্যাটস ইট। দ্যাটস প্রিটি মাচ। very impressive. Thank you so much. So that was my next question. Dhaka University নিয়ে আপনি বললেন politics. So what was involved? কি politics involved ছিল এবং আপনার বন্ধুর একটা স্টোরিও আছে। হুম, কেন হুম। আপনার বন্ধু জব পায়নি? ওকে। অধীনস্থ। অ্যাকচুয়ালি আমার হুম, হুম, বন্ধুর ব্যাপারটা I kind of forgot about it. এটা আসলে খুবই ইন্টারেস্টিং। আমার বন্ধুর ব্যাপারটা ইভেন মোর সো। আম তো আমি একটা হচ্ছে ছোট ভিডিও, আমি জানি না তুমি ফলো করছো কিনা। রিসেন্টলি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একজন ছেলের নিয়োগ নিয়ে ফ্যাকাল্টি হিসেবে। সো সে হচ্ছে গোল্ড মেডালিস্ট। প্রাইম মিনিস্টার হুম, এর কাছ থেকে পাওয়া গোল্ড মেডালিস্ট এবং হচ্ছে অবশ্যই তার ফ্যাকাল্টিতে সে হচ্ছে টপার। তো সে হচ্ছে তার নিয়োগ নিয়ে যে তামাশা এই মুহূর্তে বাংলাদেশে চলছে। I don't know how much you are versed in this story. তুমি কি এই স্টোরি সম্পর্কে ধারণা আছে তোমার?
Probably not, Not right? that much, Okay. no. Okay, no worries, no worries. আমরা সবাই হচ্ছে অডিয়েন্স সহ সবাই just so that we are on the same page. With your permission আমি কি একটা ছোট রিপোর্ট আমি কেটে হচ্ছে ছোট করে নিয়ে আসছি এবং অবশ্যই। ওকে। সো তাইলে আমরা হচ্ছে মোটামুটি এটা খুবই রেলেভেন্ট। আমরা এই স্টোরিটা দেখার পর হোয়াট ইস হ্যাপেনিং রাইট নাও ইন বাংলাদেশ। এই স্টোরিটা দেখার পর অডিয়েন্স মোটামুটি অল উইল বি অন দ্য সেম পেজ। তারপর আমি যখন আমার স্টোরিটা বলব, হোপফুলি ইউ গাইজ উইল বি এবল টু রিলেট যে বাংলাদেশে কি চলে এই নিয়োগগুলো নিয়ে, রাইট? সো আমি একটু ওকে, আই এম প্লেইং দ্য ভিডিও। যখনই আমি দেখি সার্টিফিকেটগুলো আমার বিরক্ত লাগে। এগুলো কি নিয়োগ না বিয়ের সাথে আমি জানি না, অনেকটা এরকমই। অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম এবং পুরো অনুষদে সবচেয়ে বেশি নম্বর পাওয়ার স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিশ্ববিদ্যালয়, এমনকি প্রধানমন্ত্রীর স্বর্ণপদকও। তারপরও তাকেই কিনা সেই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক হতে দিতে হবে ঘুষের টাকা। যারা নিয়োগ পাইছিল তাদের থেকে সবার থেকে আমার রেজাল্ট উপরে ছিল, অনার্সের রেজাল্ট। এক দুই হলো দুজন নিয়োগপ্রাপ্তের মধ্যে আবেদন করার যোগ্যতাই ছিল না। এবং আরও মজার বিষয় হলো নিয়োগের পরপরই তিনজন শিক্ষকের মধ্যে দুজন ফিমেল, একজন মেল। মেল যে শিক্ষক, সেই শিক্ষকের সাথে তৎকালীন উপ উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার মেয়ের বিয়ে হয় কিছুদিন পরেই। তার কিছুদিন পর আবার আরেক ফিমেল শিক্ষকের সাথে আইন বিভাগের আরেক শিক্ষকের বিয়ে হয়। সো এগুলো কি নিয়োগ না বিয়ের সাথে আমি জানি না, অনেকটা এরকমই। তাই তো সেই আক্ষেপ এবং ক্ষোভ থেকেই সম্প্রতি সংবাদ সম্মেলন করে প্রত্যাখ্যান করেন তাকে দেয়া সেরা ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রীর স্বর্ণপদক। আপনি প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল দিচ্ছেন, ইউনিভার্সিটি গোল্ড মেডেল দিচ্ছেন, বাট আপনার সত্য হলো যে এটা না, রেজাল্ট সত্য না, ভালো ছাত্র সত্য না, আপনার সত্য হলো যে বিয়ে শাদী বা আর্থিক লেনদেন। তাতে ইনডিরেক্টলি এটাকে অপমান করা, এগুলো দিয়ে এত কোনো মানে হয় না। এটা রাখবো কেন? ওটা দেখলে তো আমার বাসায় যতক্ষণ ছিল আমার তো প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যেত, আমি তো ছিঁড়ে ফেলতাম হয়তো বা। পরে মনে হলো যে না, এটা করা যাবে, এটা ফেরত দেয়। কারণ এই জিনিসটা দেখেই আমার, এই জিনিসটা যখনই আমি দেখি এই সার্টিফিকেটগুলো আমার বিরক্ত লাগে। কারণ এটা ইনসাল্টিং, টোটালি ইনসাল্টিং। আমার কাছে মনে হচ্ছে এগুলো রাখা কোনো মানে হয় না আমার বাসায়। এসব জিনিস যারা দিচ্ছে তারা ব্যাক করে নেবে এগুলো। আমার কাছে স্বাভাবিক প্রশ্ন উঠে যে এটা তো যৌক্তিকতা দেখি না আমি। আপনি এটা দিয়ে কি, আপনারা কেন দিচ্ছেন? এটা কিসের রিকগনিশন? যেদিন আপনারা এগুলো ঠিকঠাক করতে পারবেন, পদকের মূল্যায়ন রাখতে পারবেন, তখন দিবেন আপনারা। আদারওয়াইজ এগুলো দেওয়ার দরকার নাই। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেগুলো আমি জানাই এই বিষয়গুলো, এবং তারই প্রেক্ষিতে আলটিমেটলি আমার ওই নিয়োগটা হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ফলাফল বা মেধার ভিত্তিতে খুব কমই শিক্ষক নিয়োগ হয়, আর এসব নিয়োগে প্রাধান্য দেয়া হয় ফলাফলের চেয়ে অন্য কিছুকেই। আচ্ছা, সো আই হোপ যে এই রিপোর্টটা দেখার পর যারা ধারণা রাখেন না, কারণ নেসেসারিলি ধারণা রাখাটা কথা না, সবাই যারা এই এরিয়াতে না, তারা জানেন না বাইরে থেকে কি চলে। সো আমরা যে স্টোরিটা দেখলাম এটা কিন্তু কোনো আউটলায়ার না। এটা ইজ নট দ্য বাগ, ইজ দ্য ফিচার। বাংলাদেশের হচ্ছে এইভাবেই নিয়োগ হয়। যদি এরকম ঘটনা না ঘটে, দ্যাট উড বি রিয়েলি সারপ্রাইজিং। তো আম আমার আমি গত কয়েক বছর আগে আমি একটা বই লিখতে শুরু করেছিলাম এই সাবজেক্টের উপরে। শেষ করি নাই। সো ফার্স্ট চ্যাপ্টারটাতে হচ্ছে আমি এই ধরনের কিছু স্টোরি তুলে আনতে চেয়েছিলাম যে নিয়োগ নিয়ে। আমার কয়েক বছর আগে ৩, ৪, ৫ বছর আগে একটা খবরে দেখি হঠাৎ একটা ছেলে হচ্ছে আত্মহত্যা করে। সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে নিয়োগ নিয়ে অথবা শাহজালাল ইউনিভার্সিটিতে, আমার ঠিক মনে নাই এক্সাক্টলি। তো ছেলেটা আত্মহত্যা করে এই নিয়োগ প্রক্রিয়ার এইসবের কারণে। তো পরে দেখলাম যে ছেলেটা আত্মহত্যা করে, ওর বোন অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে থাকতে আমরা একসাথে অনেক আড্ডা দিয়েছি এন্ড স্টাফ। সো তখন ওর পোস্ট আমার সামনে আসার পর দেখে খুব খারাপ লাগলো যে আমার ফ্রেন্ডের ভাই হচ্ছে আত্মহত্যা করে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এই যাওয়ার কারণে। তো এগুলা হচ্ছে খুবই এগেইন আপনারা যারা এই ফিল্ডের না হয়তো নেসেসারিলি জানেন না। তো প্রিসিলা যে কথাটা বললাম আমার এক ফ্রেন্ডের, আমি অনেকটা ভুলে গিয়েছিলাম। ও বলায় এটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি। মেবি আই শুড টাচ অন ইট। তো ওর পারমিশন ছাড়া আসলে ওর নাম আমি উল্লেখ করব না। বাট টু গিভ ইউ সাম ব্যাকগ্রাউন্ড, ও হচ্ছে আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়। তো যারা সাধারণত এই ধরনের অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়, তারা দেখা যায় যে বুয়েটেও প্রথম ১০০ র মধ্যে থাকে, ঢাকা ভার্সিটিও প্রথম ১০০ র মধ্যে থাকে, মেডিকেলও প্রথম ১০০ র মধ্যে থাকে। এই ধরনের কিছু ক্রেজি স্টুডেন্টস আরকি। তো সে যে এরকম ছিল মেধাবী ছাত্র, মেধাবী। আম তো ও বুয়েটে পরীক্ষা দিতে পারে নাই, অসুস্থ ছিল তখন। তো এই অবস্থা। তো মোটামুটি সে যখনই যে এরিয়াতে ছিল মোটামুটি এক্সিলেন্স শো করেছে। যেটা গোজ উইথআউট প্রবাবলি সেইং। তো সে হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকতে ইউনিভার্সিটি আমাদের বা সেকেন্ড ইয়ারে থাকতে ওর কাছ থেকে যেমন জেনেছিলাম, ও জিআরই পরীক্ষা দেয় এবং জিআরই পরীক্ষায় ১৬০০ তে ১৬০০ পায়, ওর ১৫৯০ এরকম ক্রেজি নাম্বার পায়। তারপর টোফেল দেয়, টোফেলে হচ্ছে ১২০ ১১৮ পায়।
তো এরকম আরকি। সে যে এরিয়াতে যায় ওই এরিয়াতে এক্সিলেন্স শো করে। আম তারপর ওর ডিপার্টমেন্টে ও হচ্ছে ফার্স্ট হয় নাই বোধহয়, সেকেন্ড হয় বোধহয়। বাট জিপিএ 3.9 অর সো, 9.4 বোধহয় এমন বা কিছু একটা ছিল। এনিওয়েজ, তো ওর নিয়োগ হচ্ছে কনফার্ম। কিন্তু ওর নিয়োগ হচ্ছিল না। ও যখন স্টুডেন্ট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তখন হচ্ছে সে নোবেল লরিয়েটদের সাথে হচ্ছে বিভিন্ন সেমিনারে ইনভাইট পাইতো। আ খুব ক্রেজি স্টাফ, কিন্তু আমাদের নিজের চোখে দেখা। আমি অ্যাকচুয়ালি ভুলে আমার মনে থাকলে আমি আসলে একটু কিছু জিনিস ব্লার করে দেখাইতে পারতাম। কারণ আমি নিজে এগুলা ইনভেস্টিগেট করে দেখেছিলাম যে এগুলো সত্য কথা। এখন অনলাইন এগুলা সব রেকর্ড আছে। ও যে ইনভাইটি হিসেবে অ্যাটেন্ড করে বিভিন্ন নোবেল লরিয়েটদের সাথে। সো স্টুডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশে একটা স্টুডেন্ট এই পরিমাণ অ্যাকমপ্লিশমেন্ট এবং অ্যাকোলেটস পাওয়া তো সহজ ব্যাপার না। ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরাও তো কয়জন নোবেল লরিয়েটদের সেমিনারে ইনভাইট পায়। তো ওর পাবলিকেশনস এর কথা বললে এটা আরেক অবিশ্বাস্য ব্যাপার। আমি লাস্ট যখন চেক করি ওর বোধহয় 40,000 এর মতো পাবলিকেশনস। এবং এগুলা যারা এই ফিল্ডে তারা would appreciate যে এগুলা কি মিন করে, এবং খুচরা কোনো পাবলিকেশন না, সব টপ জার্নালে। তো এরকম একটা ছেলে, যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে এরকম ছেলে আসা যাওয়া করে খুবই কম। তো আমি আমার নিয়োগ প্রক্রিয়ায় তো ঢুকবো হোপফুলি। আমার নিয়োগ প্রক্রিয়ার যখন ঝামেলা চলছিল ঢাকা ইউনিভার্সিটিতে, আমি একদিন হঠাৎ দেখি যে আমার ওই ফ্রেন্ড উদ্ভ্রান্তের মতো হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। তো আমি জানি সে হচ্ছে ইউএসএ তে পিএইচডি করতে এসেছিল তখন। আমিও ইউএসএ তে পিএইচডি করতে আসি। আমার ওই ফ্রেন্ডও ইউএসএ তে পিএইচডি করতে আসে। তো আমি তো ভাগ্যের ফেরে বাংলাদেশে ব্যাক করে হচ্ছে ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, এই স্যার থেকে ওই স্যারের কাছে দৌড়াচ্ছি। তো হঠাৎ করে ওকে দেখে আমি আই ওয়াজ সো শকড যে ও কি করে বাংলাদেশে? তাও এরকম উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে। আমি দেখলাম যে ওর ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান, উনি ডিপার্টমেন্ট থেকে বের হয়ে উনার গাড়িতে উঠছেন। আর আমার ফ্রেন্ড ওর স্যারের পেছন দৌড়াচ্ছে একটু কথা বলার জন্য। জাস্ট একটু কথা বলার জন্যে। ওই ভদ্রলোকের সময় নেই কথা বলার। তারপর ও লিটারেলি হচ্ছে দরজায় একটু মাথা ঢুকিয়ে কথা বলার চেষ্টা করছে স্যারের সাথে। স্যার কথা না বলেই চলে গেল। আমি এই দৃশ্য দেখে যে এই যে এই স্যার, উইথ অল ডিউ রেসপেক্ট, এই স্যারের আরো অনেকবার জন্ম নেয়া লাগবে আমার এই ফ্রেন্ডের কাছাকাছি যোগ্যতা অর্জন করতে। এইরকম ব্যবহার করছে আমার এই ফ্রেন্ডের সাথে। আমি ওকে বললাম, "কি দোস্ত, তোর ঘটনা কি? তুই বাংলাদেশে নাম্বার 1, বাংলাদেশে কেন নাম্বার 2, তুই এই অবস্থা কেন? রাস্তায় এরকম স্যারদের পেছন দৌড়াচ্ছিস কেন?" তারপর শুনলাম খুবই আরেক দুঃখজনক স্টোরি। ওর ভাই বুয়েটে পড়তো ট্রিপলিতে। সো একটা রোড অ্যাক্সিডেন্টে হচ্ছে ওর ভাই হচ্ছে বেড রিডেন হয়। পেছন দিক থেকে একটা গাড়ি ধাক্কা দেওয়ার পর মাথায় আঘাত পায়। তারপর থেকে পড়াশোনা বন্ধ। ওর ফ্যামিলি, ওর বাবাও অসুস্থ। সো ও হচ্ছে ইউএসএ থেকে পিএইচডি প্রোগ্রাম বাদ দিয়ে দেশে ফিরে আসে। সো ও যাওয়ার আগে হচ্ছে ওর নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক ঝামেলা হয়। আমি তখন ইউএসএ তে ওর সাথে ফোনে কথা হতো। ওর কাছ থেকে জানতাম ও খুবই ফ্রাস্ট্রেটেড নিয়োগ নিয়ে। নিয়োগ হচ্ছিল না, এবং ওর নামে ওকে বলা হয় যে সে হচ্ছে ইয়ে করে, জামাত শিবির, ইসলামপন্থী রাজনীতি এগুলা করে। এটা বলার কারণ হচ্ছে আমার ওই ফ্রেন্ড সবসময় পাঞ্জাবি পড়তো। ওর শখ, লাইক এখন যেরকম আয়মান সাদিকরা পাঞ্জাবি পড়ে। অনেকের শখ আছে না এই টাইপ আরকি, যে ও সবসময় পাঞ্জাবি পড়তো। সো এইটাকে ব্যবহার করে ও হচ্ছে ইয়ে করে, জামাত শিবির করে, এই ট্যাগ দিয়ে ওর নিয়োগ দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। সো তারপর নিয়োগ হয় অনেক ঝামেলার পর। কারণ ও এমন এক ছেলে, ওর নিয়োগ আটকে রাখাটা আসলে মুশকিল। সো অনেক কাঠখড়ের পর, পোহানোর পর ওর নিয়োগ হয়। তো তারপর তো ইউএসএ পিএইচডি করতে আসে। তারপর ব্যাক করার পর ওকে আর নিয়োগ দিচ্ছে না স্যাররা। ডিপার্টমেন্টে ওকে জয়েন করতে দিচ্ছে না। ওর কাছ থেকে শোনা একটু হয়তো এদিক-সেদিক স্টোরিতে ভুল থাকতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। বাট ফর দ্য মোস্ট পার্ট দিস ইস দ্য স্টোরি, যে ওর নিয়োগ তারপর আসার পর স্যাররা জয়েন করতে দিচ্ছিল না ওকে। তো এরকম অনেকদিন ঘোরার পর তারপর সে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে একটা অফার পায় নিয়োগের, এপ্লাই করে। তো সেখানে জয়েন করতে, আমি ইফ আই এম নট মিস্টেকেন, ব্যাপারটা এরকম ছিল যে সেখানে জয়েন করতে হলে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা এনওসি লাগবে, নো অবজেকশন, এনওসি অর সামথিং, নো অবজেকশন সার্টিফিকেট এরকম কিছু একটা, যেহেতু সে ওখানে ফুল টাইম এমপ্লয়েড। তো ডিপার্টমেন্ট থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ওই এনওসি লেটার ওকে দিচ্ছিল না। ঢাকা ভার্সিটিতে জয়েন করতে দিচ্ছিল না। ও পথে ঘুরছে, স্যারদের হাত পা ধরছে। আমার নিজের চোখে দেখা। তো খুবই ফ্রাস্ট্রেটেড, এবং আমি আর ও তখন, আমারও নিয়োগের গল্প তো সিমিলার। তো আমি আর ও তখন হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে মোহাম্মদপুর, আমার একটা মোটরসাইকেল ছিল। মোটরসাইকেল নিয়ে আমরা ঘুরতাম রাস্তায়। আর এই অবস্থা। তো আমার ওই ফ্রেন্ডকে দেখার পর এক লহমায় আমার সকল হচ্ছে ফ্রাস্ট্রেশন কেটে যায়। কারণ আমি লাইক, আমার এই ফ্রেন্ড, এই সুপার কোয়ালিফাইড ফ্রেন্ডের যদি এই অবস্থা হয়, রাইট নাও সে দেশে নাই, আবার দেশ ছেড়ে চলে আসে। এখন কোন দেশে এটা আর বলছি না, বাট হি ইজ ডুইং অ্যামেজিং, অ্যাজ এক্সপেক্টেড, নাথিং সারপ্রাইজিং। কিন্তু সে দেশে টিকতে পারে নাই আরকি। সো এরকম যে কত স্টোরি, এগুলো বলার কোনো শেষ নাই আরকি। তো প্রিসিলা, আমি জাস্ট কুইকলি আমার ফ্রেন্ডের স্টোরিটা বললাম। Thank you so much. So আপনার স্টোরি কেমন ছিল? What happened with you? ওকে। আমার স্টোরি, ওকে। তো 2012 সালে তো আমি বললাম যে আসি। তারপর 2013 সালে হচ্ছে ওশানোগ্রাফি সাবজেক্টে সুইচ করি ১ বছর পর, রিসার্চ।
তো রিসার্চের আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে আচ্ছা, সো আমার এই অ্যাডভাইজার সে হচ্ছে আমাদের ওশনোগ্রাফিক ফিল্ডে সাগর থেকে হচ্ছে পিএইচ, PCO2 মেজার করার জন্য কিছু খুবই সফিস্টিকেটেড সেন্সর প্রয়োজন হয়, স্পেশালি আন্ডার ডেপথ। যেহেতু পানির নিচে অনেক হাই প্রেশার থাকে, হাই প্রেশার সিচুয়েশন, সেখানে সবসময় সেন্সর কাজ করে না। তারপর হুম, আবার হুম। ওশান থেকে যদি স্যাম্পল কালেক্ট করতে হয়, ডেটা কালেক্ট করতে হয়, সেখানে ফ্রিজিং টেম্পারেচার থাকে, ওইখানে সেন্সর কালেক্ট করে না। সো খুব আনফরগিভিং পরিবেশে, এনভায়রনমেন্টে যদি ইয়ে কালেক্ট করতে হয় ডেটা, ইটস নট ইজি। তো এই ধরনের সফিস্টিকেটেড সেন্সর আমার অ্যাডভাইজার হচ্ছে সে একটা সেন্সর। আমরা এখন দেখব যে আম আম আ মানে কি অবস্থা আরকি রিসার্চ, লাইক সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত, সমাদৃত, রিপোর্টিং, নিউজ মিডিয়াতে সবসময় এরকম। সো এত একটা অ্যামেজিং কাজের সুযোগ আমি পেয়েছিলাম এবং ঢাকা ইউনিভার্সিটিতে এই কাজটা এনে ঢাকা ইউনিভার্সিটিতে কোল্যাব করার, রিসার্চ করার কি এক অ্যামেজিং বিউটিফুল সুযোগ ছিল। তো সেখানে আমি যদি একটু ভেরি কুইকলি একটু ব্যাকগ্রাউন্ড দেই, রিমুভ ফ্রম স্টুডিও। সো আমি যখন ঢাকা ভার্সিটিতে, আচ্ছা স্টোরিটা এখান থেকে শুরু করি, একটু পর দেখাই। সেটা হচ্ছে যে আমি ২০১৩ সালে সামারে হচ্ছে বাংলাদেশে ভিজিট করি আরকি ১ মাসের জন্যে। তো তখন আমার ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওখানে স্যারদের সাথে দেখা করি। তো তখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিলেন নুরুল আমিন স্যার। তো উনি আমার সাথে কি নিয়ে রিসার্চ করছি জানতে চান, কথা হচ্ছিল। তো স্যার শুনে বললেন যে, "ও তুমি ওশনোগ্রাফিতে রিসার্চ করো? খুবই ইন্টারেস্টিং কাজ। তুমি এক কাজ করো, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে একটা ওশনোগ্রাফিক ডিপার্টমেন্ট হচ্ছে রিসেন্টলি ওপেন হয়েছে। তো ওরা লোক খুঁজছে রিসার্চ করার জন্যে, তারপর স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যে।" আমি আজকে এই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে ঢুকে দেখলাম, জাস্ট সিওর হওয়ার জন্য যে আমি সব ঠিকঠাক মতো আমার মনে আছে কিনা। ইয়েস, ২০১৩ সালে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ওশনোগ্রাফিক ডিপার্টমেন্টটা ওপেন করা হয় এবং ২০১৪ সালে বোধহয় ওরা ১ম অনার্স ব্যাচ ভর্তি করে, আর ১৫ সালে। সো ২০১৩ সালে হচ্ছে ডিপার্টমেন্টটা খোলে ঢাকা ভার্সিটিতে। তো আমি ২০১৩ সালে বাংলাদেশ যাওয়ার পর জানতে পারি। তারপর আমাকে চেয়ারম্যান স্যার বলেন, "যাও তুমি কথা বলো।" তো আমি ওশনোগ্রাফি ডিপার্টমেন্টে যাই। সেখানকার চেয়ারম্যান স্যার ছিলেন কাউসার আহমেদ স্যার। এক্সকিউজ মি, স্যারের সাথে আমার হচ্ছে দেখা হয়, কথা হয়। তো স্যারও জেনে খুব এক্সাইটেড যে খুব ভালো কাজ করছি আমরা এখানে। তো স্যার তখন বললেন যে, "কিপ ইন টাচ, আমরা হচ্ছে আমাদের লাগবে। তুমি তাড়াতাড়ি করে চলে আসো। পিএইচডি শেষ করে।" সো তখনও স্যার তখন কথা ছিল যে, "পিএইচডি শেষ করে চলে আসো। মাস্টার্স করে আসো" এরকম কোনো কথা ছিল না। সময় আছে হাতে এই টাইপের। তো মিনওয়াইল আমি যখন ইউএসএ তে ব্যাক করি, তখন ঢাকা ইউনিভার্সিটির কাছে একটা অপরচুনিটি আসে ইন্ডিয়ান ওশানে একটা এক্সপেডিশন করার জন্যে। তো এখানে ইউরোপের অনেকগুলো দেশ মিলে এক্সপেডিশন করে। ইন্ডিয়া, তারপর আ আ সম্ভবত ইফ আই এম নট, এরকম ২০-৩০ টা দেশ মিলে একটা এক্সপেডিশন হবে আরকি। তো সেখানে একটা ক্রুজ শিপ ভাড়া করা হবে। সেই শিপের মধ্যে সেন্সর ডিপ্লয় করা হবে। সেখান থেকে ডেটা কালেক্ট করা হবে। তো ঢাকা ভার্সিটিতে জাস্ট নতুন একটা ডিপার্টমেন্ট ওশনোগ্রাফি, এবং চেয়ারম্যান স্যার ফ্রম হোয়াট আই আন্ডারস্টুড উনি জেনুইনলি চান রিসার্চ হোক, ভালো করুক। উনার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান উনি বা ডিপার্টমেন্ট উনি চাচ্ছিলেন ভালো রিসার্চ হোক, ভালো লোক আসুক। তো দ্যাট আই কুড সি ইন হিজ আইজ আরকি। এটা আমার রিডিং আরকি। তো উনি চাচ্ছিলেন আমাকে। তারপর উনি আমাকে বললেন, "তুমি" আ আমি ইউএস আসার পর উনি আমাকে ইমেইল করলেন। আমরা এখন এই ইমেইল করেসপন্ডেন্স দেখব। যে আম "তুমি হচ্ছে বাংলাদেশে চলে আসো। আমরা আগামী বছর ইন্ডিয়ান ওশানে একটা এক্সপেডিশন এ যাচ্ছি। আমাদের রিসার্চার লাগবে, আমাদের লোক লাগবে। তুমি তোমার অ্যাডভাইজারকে কথা বলে যদি ও আমাদেরকে একটা সেন্সর দিতে পারে।" নাও এই সেন্সরটা যেটা বললাম খুবই হাই এন্ড, হাই টেক এবং খুবই এক্সপেনসিভ। তো ওই সেন্সরগুলো একটার দামই ৳২৫,০০,০০০ র মতো। তো আমার অ্যাডভাইজার শুরুতে রাজি হচ্ছিল না। ও আ আমার সাথে আমি যখন কথা বলি, অ্যাকচুয়ালি আমাকে ঢাকা ভার্সিটির চেয়ারম্যান স্যার বলেন, আমি একটা হচ্ছে মিটিংয়ে, গ্রুপ মিটিংয়ে আমার অ্যাডভাইজার মাইক, ওর সাথে কথা তুলি। মাইকে বললাম যে, "এরকম ঢাকা ভার্সিটিতে হচ্ছে, তুমি আমি একটা সেন্সর দিবা কিনা?" তো ও শুনে প্রথমত ব্যাকফুটে ছিল। ও বলল যে, "না দেখো, এই ধরনের খুব আ আমি সেন্সরের আগে এরকম আমার হারানো গিয়েছে। চিলিতে একটা রিসার্চের সেন্সর পাঠিয়েছিলাম। তো সেখান থেকে সেন্সরটা ফেরত আসে নাই। আর বাংলাদেশের ব্যাপার তো অবশ্যই আরো অবস্থা ভয়াবহ।" সো সে ঠিক ইয়ে পাচ্ছিল না, ভরসা পাচ্ছিল না সেন্সরটা দেয়ার জন্যে। আমি স্যারকে বলি, ঢাকা ভার্সিটির চেয়ারম্যান স্যারকে, যে, "স্যার ও এরকম খুব একটা ভরসা পাচ্ছে না।" তারপর স্যার বলল যে, "না, কোনো সমস্যা নাই। তুমি আসবা, তুমি রিসার্চ করবা। তোমার হাতের উপর সব হবে। প্রয়োজন যদি হয় মাইক ওর কোনো লোক পাঠাইতে চাইলে হবে।" এরকম রিকোয়েস্ট করল যে বলার জন্য। তারপর আমি আবার মাইকের সাথে কথা বলি। তারপর ইমেইল করেসপন্ডেন্স করিয়ে দিই। নাও আমি যদি একটু ইমেইল করেসপন্ডেন্সটা দেখাই, আম আম এখান থেকে মেবি আপলোড ফাইল, লেটস সি। আম উম এখানে আমি ড্র্যাগ করতে পারবো কিনা জানি না। আমি দেখাচ্ছি জাস্ট ফর দ্য সেক অফ কি বলবো যে আহ মানে অথেন্টিসিটি। এখানে হচ্ছে একটা পেজ আছে, রাইট? সেক্ষেত্রে আমি স্ক্রিন শেয়ার করি। শেয়ার স্ক্রিন। আম
এন্টার স্ক্রিনই করি আই গেস। ইয়াপ। তারপর স্ক্রিন 1 শেয়ার। ওকে, প্রিসিলা যদি একটু কাইন্ডলি এই স্ক্রিনটা আমার অ্যালাউ করো। Mm-hmm. ওকে, ওকে, আই হোপ দেখতে পাচ্ছ রাইট আমার স্ক্রিন? Yes. ইয়াপ, নাইস। সো এই যে এটা হচ্ছে 2015 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 2015 সালের এপ্রিল মাস, রাইট? সো তখনই কমিউনিকেশনস, তার 1 বছর পর নেক্সট ইয়ারে হচ্ছে ইন্ডিয়ান ওশানের সেই এক্সপেডিশন। সো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, যেখানে হচ্ছে মাইকের সাথে কাউসার স্যারের হচ্ছে করেসপন্ডেন্স, এবং মাইক সেখানে আমি যেটা বললাম আর কি, আমার সাথে যে কথা হয় সেটাই বলে যে কোথায় আই হ্যাভ ডান আ লট অফ দিস টাইপ অফ আনফান্ডেড কোলাবোরেশনস। এটা ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের রিসার্চের পেছনে ফান্ড কে দিবে এটা একটা ইম্পর্টেন্ট। নাও ইউএসএ তে তো সরকার ফান্ড করে, নানান ইন্ডাস্ট্রি ফান্ড করে, নানা রকম ফান্ডিং অপরচুনিটি থাকে। বাংলাদেশে কথা হচ্ছে এই রিসার্চের পেছনে ফান্ড কে করবে, এই ইনস্ট্রুমেন্টটা কে কিনবে, এটার পেছনে পে করবে কে, তারপর এই রিসার্চের পেছনে খরচ কোত্থেকে আসবে। সো মাইকের কথা হচ্ছে এই ধরনের আনফান্ডেড কোলাবোরেশন সে অতীতে করার পর তার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। But usually I do not benefit because my collaborators never publish the data because this is outside of your area of expertise. মাইকের ধারণা ছিল যে কাউসার স্যার সম্ভবত ওশানোগ্রাফি ফিল্ডের এক্সপার্ট না, কাউসার স্যার পিএইচডি ছিল ওশানোগ্রাফিতে, তো যা হোক মাইক এটা বোঝা নাই। And although you have an excellent publication record, কাউসার স্যারের, I am concerned that this data might be collected and nothing will come out of all of the effort. তারপর হচ্ছে কাইন্ড অফ সে একটু নেগেটিভ ছিল আর কি মাইক। তারপর করেসপন্ডেন্স আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশনস, সেখানে স্যার কাউসার স্যার কনভিন্স করার চেষ্টা করছে, উই আর কনসিডারিং টু ডিপ্লয় ফর অ্যাবাউট আ ইয়ার ইনিশিয়ালি ইন্ডিয়ান ওশানে, উইল গো ফর মোর লঙ্গার টার্ম ইন দ্য ফিউচার ইন দ্য প্রাইমারি ডেপ্লয়মেন্টস ইফ দ্য প্রাইমারি ডেপ্লয়মেন্ট সাকসিডস। We would also like to have a ship-borne semi হচ্ছে সেন্সরটার নাম, during our cruises in the Bay of Bengal, right? So Bay of Bengal ইন্ডিয়ান ওশানের সেই ক্রুজটার কথা, এবং স্যার এখানে বললেন যে ফখরুল যদি চায় সে আসবে, সে আমাদেরকে, we would love to have him. সো এখানে স্যার যদিও বলছেন যে we would love to have him, সে যদি চায় আসবে, কিন্তু স্যারের সাথে আমার ব্যাক স্টেজে কথা হচ্ছে যে আমি আসবো, আমি জয়েন করব, আমার কাজ হবে আর কি। সো আমার থ্রুতে সবকিছু এখানে কমিউনিকেশনস হচ্ছে। তারপর যদি আমরা দেখি যে এইটা 2015 সালের, আমরা দেখতে পাচ্ছি যে it's good to hear that we are going to get a semi from Mike. এটা আমার সাথে করেসপন্ডেন্স। তারপর মাইক রাজি হয়, আমি স্যারকে জানাই, সম্ভবত ফোনে আমি জানাই, পর স্যার আমাকে ইমেলে বলছে এখানে যে মাইক সেমি দিতে রাজি হয়েছে, এটা খুব একটা ভালো ব্যাপার। ওকে, তারপর হচ্ছে যে ইন্ডিয়ান ওশানে যাওয়ার জন্য আমার কাছ থেকে স্যার সিভি চান, প্লিজ সেন্ড মি ইয়োর or your group member CV who will be on board সেই শিপে ইন্ডিয়ান ওশানে। I need to submit all foreign national CV to get clearance approval from the relevant ministries, বাংলাদেশের মিনিস্ট্রির কাছ থেকে। সো সেই পেপার ওয়ার্কও আমি করি, যেহেতু আমি ইন্ডিয়ান ওশানে যাচ্ছি। তারপর উই হ্যাড ডিসকাসিং, ওকে নাও এখানে আচ্ছা একটু আমি জাস্ট দেখাই, তারপর ডিটেলসটা আমি বলবো কি হয় ঘটনাটা। তো ঘটনাটা যেটা হয় যে বাংলাদেশ থেকে টাইমলি পেপার ওয়ার্ক কমপ্লিট করা হয় নাই। তো টাইমলি পেপার ওয়ার্ক কমপ্লিট না করায় মাইক খুবই অবশ্যই ওয়ারি ছিল, অ্যাংশাস ছিল, যেটা সে শুরুতেই বলেছিল যে আমি এই ধরনের করতে চাই না, এগুলো ভালো এক্সপিরিয়েন্সও নাই। সো একই জিনিস সে বাংলাদেশে দেখতে পাচ্ছে। তো মাইক তো ব্যস্ত, সে তার রিসার্চ নিয়ে ব্যস্ত, সে ওই দায়িত্ব দেয় আমাকে, আর ল্যাবরেটরি টেকনিশিয়ান তাদের দায়িত্ব ছিল এগুলো সবকিছু করা। সো 2 সপ্তাহ আগে হঠাৎ করে মাইক আমাকে ডেকে বলল, এই ফখরুল, আমি তো কোনো ধরনের পেপার ওয়ার্ক পাইলাম না, তুমি চলে যাচ্ছ বা এগুলো সেন্সর আমরা কিন্তু সেন্সর রেডি করে টেবিলের উপর রেডি, প্যাকেট করা সবকিছু রেডি, আমরা আমাদের এন্ডে রেডি টু গো, বাংলাদেশ থেকে পেপার ওয়ার্ক কমপ্লিট হচ্ছে না। তো মাইক আমাকে যখন বললো যে পেপার ওয়ার্ক কিন্তু টাইমলি কাজ শেষ না হলে আমি কিন্তু দিব না সেমি, তো তখন এইখানে করেসপন্ডেন্স হচ্ছে, এখানে সম্ভবত এইটাই এখানে হচ্ছে, ফখরুল টোল্ড মি অ্যাবাউট দ্য আপকামিং ক্রুজ ইন অক্টোবর। কাউসার স্যারকে আমার অ্যাডভাইজার লিখছে, we had discussed sending you a semi CO2 for mooring deployment. If this is still planned, we need to get going quickly right here so that the semi arrives here in time. Please let me know. So মাইক যখন জানতে পারে যে এখন পর্যন্ত পেপার ওয়ার্ক এক্সপেক্টেড পেসে আগাচ্ছে না, মাইক হচ্ছে কাউসার স্যারকে একটা ইমেল করে কিছুটা পুশ করে। তারপরে যেখানে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা রেডি করছি, এটা আমরা কাজ করছি সেন্সরটা নিয়ে। তারপর মাইক এখানে সম্ভবত আবার বলে যে কোরিবেটিভ ফ্রম মাই ল্যাব উইল বি করেসপন্ডিং উইথ ইউ রিগার্ডিং দ্য শিপিং নিয়ে আমরা কিন্তু পুরোপুরি রেডি, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। আফটার হি কন্ট্যাক্টস ইউ, ইউর ল্যাব ক্যান দেন মেক অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড লেট হিম নো দ্য শিপিং ডিটেলস। সো আমরা সেন্সর রেডি করে শিপ করার জন্য রেডি। আমি হচ্ছে কয়েকবার করে সেন্সরটা যেহেতু আমি ডিপ্লয় করব, আমি এটা ক্যালিব্রেট করে, এটা প্র্যাকটিস করে, আমরা আমাদের সাইড থেকে 100% রেডি। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা প্রয়োজনীয় পেপার ওয়ার্কস পাচ্ছি না। তারপর এখানে সম্ভবত মাইক না বলে দেয় শেষ পর্যন্ত, now I believe it is too late to ship the instrument to you in time. Okay, যে I haven't been closely following the progress of the semi. সে তার রিসার্চ নিয়ে ব্যস্ত, সে হঠাৎ করে টের পাইলো যে আমাদের আসলে প্রয়োজনীয় পেপার ওয়ার্কস রেডি না। But now I believe it is too late to ship the instrument to you in time. Fakhrul offered to pay the shipping himself, but
what we needed was for you to organize a shipping agent. সো আমার মনে নাই, তার মানে ব্যাপারটা হচ্ছে আমি বোধহয় মাইককে বলেছিলাম তখন যে আমি শিপিং পে করবো, আমি সবকিছু করতে যাচ্ছি, এটা নিয়ে জানি ইয়ে না হয়। কিন্তু মাইক চাচ্ছে হচ্ছে একজন এজেন্টের মাধ্যমে সবকিছু জানি প্রপারলি হয়, and pick up the instrument and arrange to get it through customs. This takes some time and now it is too late. If the cruise is postponed until November, for some reason, we might be able to ship it to you in time if we get the paperwork completed right way. So basically, তখন মাইক বলে যে না, এই যে রিমেইনিং সময়ের মধ্যে এটা আমি পাঠাচ্ছি না, তোমাদের পেপারওয়ার্ক যেহেতু রেডি না। তারপর এটা ফখরুল দেখা যাচ্ছে, আমি হচ্ছে কাউসার স্যারকে, ঢাকা ইউনিভার্সিটির যে ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের চেয়ার, ওনাকে আমি ইমেলে লিখছি, উইথ নো paperwork done yet and nothing and not having any copy of clearance in hand right now, we are fearing that the semi will never come back to the lab. Also, he has no knowledge of how things work in Bangladesh. Michael ব্যাপারে বলতেছি, সে এই জন্য anxious, which is making him more worried about the process. তারপর that I can tell from our conversation, basically আমি মাইকের সাথে যখন আমার কথা হয় তখন আমি টের পাই কি যে ও অ্যাংশাস এই বিষয়টা নিয়ে, যে কেন পেপার ওয়ার্ক হচ্ছে না টাইমলি, এটা কি হইতে যাচ্ছে, এবং অবশ্যই বাংলাদেশকে ট্রাস্ট করতে পারছে না সে। I understand that the things that caused the delay are not in your control and explained it to Mike and Corey, যে স্যারের হাতে নাই, এটা কি কারণে লেটার, জাস্ট বেসিক্যালি I was trying to save him আর কি, চেয়ারম্যান স্যারকে। The only option I can think of at this point is if we could go for the second leg. Basically যে টাইমে করার কথা ছিল সেই টাইমে আমাদের এটা করা হয় নাই। এবং মাইক হচ্ছে, আমি আপাতত স্ক্রিন শেয়ার বন্ধ করি। মাইক হচ্ছে তারপর এটা দিতে রাজি হয় নাই। তো তারপর স্যারের সাথে যখন কথা হয়, স্যার তো হচ্ছে বাংলাদেশের থেকে যেভাবে করে বলা হয় আর কি, এরকম মাইক টাইক এরকম বিল নাই, এগুলাকে চিনি, এরকম কত মাইক আসলো গেল, এই ধরনের কথাবার্তা। মাইককে বরং উল্টা হচ্ছে আক্রমণ করে স্যার ফোনে আমার সাথে রীতিমতো খুব ছাড়ছেন, যেখানে মাইকের কোনো দোষ নেই, as you can see from the correspondence, right? We are all ready to go, সবকিছু রেডি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সেন্সরটা কিন্তু ফ্রিতে দিচ্ছে, 25 লাখ টাকা দামের একটা সেন্সর। এই করসপন্ডেন্সে আমরা দেখলাম যে আনফান্ডেড এটা। মাইকের কি প্রয়োজন নিজের পকেটের টাকা থেকে এত দামি একটা সেন্সর বাংলাদেশে পাঠানোর, যেখানে সেই সেন্সরটা ফেরত পাবে কিনা কোনো গ্যারান্টি নাই, যেটা আমরা দেখতে পাচ্ছি তাদের ইমেল করসপন্ডেন্স কমিউনিকেশনস থেকে। সে অল দ্য ওয়ে সে অ্যাংশাস, সে শুধুমাত্র আমার কারণে মাইক রাজি হয়েছিল, রাইট? তো এই ইমেইলস গুলা যে আমরা দেখলাম, আপনার কাউসার স্যার কি কোনো রেসপন্স দিয়ে টু মাইক স্পেসিফিকলি টু হিজ ইমেইলস? মাইকের সাথে আমি এই ইমেলগুলো তো অনেক আগের, আমি খুঁজে হচ্ছে এই কারণে আমি জানি খেয়াল করেছিলাম কিনা যে হাইলাইটেড অনেক কিছু। সো আমি হচ্ছে কিওয়ার্ড সার্চ দিয়ে যতটুকু রিট্রিভ করতে পারছিলাম অতটুকু এখানে আছে। সো আই এম সিউর আরো অনেক ইমেল করসপন্ডেন্স আছে আমার ইউনিভার্সিটির ইমেলে, খুঁজে বের করতে হবে। সো মাইকের সাথে তো অবশ্যই স্যারের করসপন্ডেন্স ছিল, কিন্তু আমার এক্স্যাক্টলি মনে নাই হিটেড কোনো করসপন্ডেন্স হয় নাই, এতটুকু আমার মনে আছে। কোনো হিটেড করসপন্ডেন্স হয় নাই। বেসিক্যালি মাইক যখন না বলে তখন স্যার আমার সাথে কিছুটা চিৎকার করছিলেন মাইকের ব্যাপারে, যে কেন মাইক দিল না, এরকম এইভাবে স্যার বলছিলেন যে এরকম কত মাইক দেখলাম, এইসব মাইক আমার জানা আছে, চেনা আছে। সো আমি তো আসলে চুপ করে থাকা ছাড়া কিছু করার নাই, যেখানে মাইক ফ্রিতে সবকিছু আমাদের দিক থেকে আমরা রেডি, বাংলাদেশ থেকে ওনারা রেডি না, তারপর ওনারা হচ্ছে আবার গালমন্দ করছেন আমাদেরকে। বাট এনিওয়েজ, তো ঘটনা যেটা হয় যে আমাকে যখন অফার করা হয় ঢাকা ভার্সিটিতে এসে জয়েন করার জন্য, তখন স্যার আমাকে বারবার চাপ দিচ্ছিলেন যে তুমি তাড়াতাড়ি মাস্টার্স শেষ করে চলে আসো, আগামী বছর আমাদের ক্রুজ, তুমি এসে জয়েন করো, কারণ আমি না আসলে তো আর এটা কেউ করতে পারতো, এবং প্রথমত আমি না আসলে এই সেন্সরই পাবে না। ও নাও কুইকলি এই যে সেন্সরটা, এবার আমি ভেরি কুইকলি এখানে এই সেন্সরটার একটু আমি জাস্ট সবাই, সো দ্যাট উই অল আর অন দ্য সেম পেজ, যে আমরা কি নিয়ে কথা হচ্ছে, রাইট? সো একটু এই ভিডিওটা শেয়ার করি। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। সেটা হচ্ছে এই সেন্সরটা এখন আমরা দেখলে কিছুটা ধারণা পাবো। এই সেন্সরটা নিয়ে প্রচুর নিউজ রিপোর্টিং হচ্ছিল, প্রচুর টক অফ টাউন টাইপের। আমাদের হচ্ছে মন্টেনার যিনি সেনেটর ছিলেন, উনি ঢাকা আমাদের ইউনিভার্সিটিতে এসে হচ্ছে মাইককে হচ্ছে একটা সংবর্ধনা দেয়। এই সেন্সরটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমরা হচ্ছে মানে ফাটায় ফেলে আর কি। আমাদের এই সেন্সর $2 মিলিয়ন একটা কম্পিটিশন, 2টা ক্যাটাগরি, 2টাতেই আমাদের সেন্সর চ্যাম্পিয়ন হয়। একটা হচ্ছে অ্যাকুরেসি, একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। তো সেখানে একটা জায়গাতে অডিয়েন্স শুনলে দেখবে যে বলে যে 3000 মিটার ডিপে হচ্ছে অ্যাকুরেটলি সে মেজারমেন্ট নিতে পারে। সো 3000 মিটার ডিপ মানে হচ্ছে 3 কিলোমিটার পানির নিচে। পানির নিচে 3 কিলোমিটার নিচে যে কি পরিমাণ চাপ, কি পরিমাণ প্রেশার। সো এই প্রেশারে অ্যাকুরেট মেজারমেন্ট নেওয়া মানে অদ্ভুত অবস্থা আর কি। এই ধরনের সেন্সর কঠিন। তো যেই কারণে ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনে তখন হচ্ছে আমাদের সেন্সরটা 2টা ক্যাটাগরিতে ফার্স্ট হয়ে হচ্ছে $1.5 মিলিয়ন উইন করে। আর যারা রানার হয় তারা হচ্ছে $0.5 মিলিয়ন পায় আর কি। তারপর সারা সব জায়গাতে রিপোর্টিং হয়। তারপর আমি যে রিসার্চটা করি, আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি বোঝার জন্য, যখন ঢাকা ভার্সিটিতে আমার স্ট্রাগল গুলার গল্পটা বলবো, সো দ্যাট অডিয়েন্স ক্যান রিলেট যে কি ওরা ঢাকা ভার্সিটি কোন জিনিসটাকে কোনো পাত্তাই দিল না, কি জিনিস তারা করতে পারতো, কোন জিনিসকে তারা সিম্পলি ডিডন্ট কেয়ার।
তো তারপর আমাদের ওই পাবলিকেশন হয়। আমার সেই রিসার্চ হচ্ছে ওই জার্নালে হইতেছে বেস্ট অ্যাকসেপ্টেড আর্টিকেল হিসেবে সিলেক্টেড হয় এবং হইতেছে আউটস্ট্যান্ডিং আর্টিকেল হিসেবে সিলেক্টেড হয়। আমার সেই রিসার্চ হচ্ছে হাইলাইটেড হয় রিসার্চ জার্নালের ফ্রন্ট পেজে। তারপর এটি নিয়ে নিউজ রিপোর্টিং হয়। সো কিছুটা দেখি আমরা। তাইলে আমরা বুঝতে পারবো যে কি সেন্সর, কি ধরনের রিসার্চ, কি ধরনের হাই এন্ড রিসার্চের সুযোগ ঢাকা ভার্সিটির জন্য আমি ক্রিয়েট করতে পেরেছিলাম ইন মাই লিমিটেড অ্যাবিলিটি, এবং তারা সিম্পলি কি কারণে আমাকে শেষ পর্যন্ত আমাকে এই হিউজ সাফারিং এর মধ্য দিয়ে নিল, রাইট? সো এইটা একটু জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি এখানে একটা ভিডিও শেয়ার করি। রাইট হিয়ার। কপিরাইট আসবে অন্য মানুষের ভিডিও? এটা একটা ভালো প্রশ্ন, আসা উচিত না। আম তাহলে একটা কাজ করি। সেক্ষেত্রে লেট মি ডু দিস। উই ক্যান ডু ইট দিস ওয়ে। সেটা হচ্ছে আমি আমার স্ক্রিন শেয়ার করে তারপর YouTube থেকে আমি আমার YouTube এ আপলোড করে রেখেছি ভিডিওটা। ওখান থেকে 1.5x এক্স স্পিডে প্লে করলে তখন আর হোপফুলি সমস্যা হবে না। সো শেয়ার, তারপর আমি যদি এখান থেকে প্লে করি। সাউন্ড নাই মনে হচ্ছে, রাইট? ওয়াই নট? এটা আচ্ছা, প্রিসিলা কপিরাইট আসবে না কেন? কারণ এগুলো সব আমি কেটে জোড়া দেয়া তো, একটানা ভিডিও না। সো let me stop sharing my screen. কোথায় জানি? রাইট হিয়ার। স্টপ স্ক্রিন। আসবে না হোপফুলি। কেন? কারণ হচ্ছে এগুলো আমি কেটে সব ইয়ে করে ছোট করে জোড়া দেয়া তো, একটানা বেশিক্ষণ প্লে হবে না এইজন্য আরকি। Okay. সো right here. I call myself an inland oceanographer because we don't have an ocean here near Montana. এ হচ্ছে আমার অ্যাডভাইজার। Sunburst Sensors, an American startup in Montana, is working to improve our understanding of ocean acidification. The company calls its newly developed sensor SAMI. It measures pH and can stay for up to a year at depths as great as 600 meters. Michael de Grandpré, the founder, is a chemical engineer. He invented the sensor to benefit future generations. In the lifetime of our kids, my kids, and they will potentially witness a serious decline in coral reefs due to ocean acidification and also warming of surface ocean waters because of coral bleaching that occurs when at high temperatures. The grand prize winner in the affordability purse of the Wendy Schmidt Ocean Health X Prize is Sunburst Sensors. For unprecedented accuracy and the ability to go and measure pH to 3,000 meters depth. 3,000 meter. The grand prize winner of the accuracy purse of the Wendy Schmidt Ocean Health X Prize is Sunburst Sensors. দুটো এরিয়া কমপ্লিট করে দিতে আমাদের Congratulations again to Sunburst Sensors, winners of the grand prizes in both accuracy and affordability of the Wendy Schmidt Ocean Health X Prize. Yep. Okay. I think connection lose করেছি in the middle of sharing the video. But আমি comments দেখছি. So thank you আপনারা যারা কমেন্ট করছেন. There we go. সরি, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার বন্ধ করতে গিয়ে স্টুডিও লিভ করে It's okay. সো এনিওয়েজ, তো আমরা দেখলাম যে আমরা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে 2টা ক্যাটাগরিতে আমাদের সেন্সর ফার্স্ট হয়। সো টু গিভ সাম ব্যাকগ্রাউন্ড আরকি, যে মানে অদ্ভুত একটা অপরচুনিটি ছিল, এবং আমি যতটা না আমার জন্য পার্সোনালি খারাপ লাগছিল, তার চেয়ে বেশি খারাপ লাগছিল যে এট দ্যাট পয়েন্ট আমি ঢাকা ভার্সিটি দেশে ব্যাক করব, ঢাকা ভার্সিটিতে খুব ভালো মানের রিসার্চ করার সুযোগ তৈরি করব, এই জিনিসগুলো নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আরকি। সো সবকিছুর তে হচ্ছে জল ঢেলে দেয় ঢাকা ইউনিভার্সিটি তাদের পলিটিক্স। নাও ওকে, আমি আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করে জাস্ট যে কিছু দেখাই, ছবি দেখাই, তারপর আমরা আলোচনায় ঢুকবো হোপফুলি আনইন্টারাপ্টেড। সো এটা হচ্ছে আমার তারপর মাস্টার্স ডিফেন্সের ছবি। এটা হচ্ছে সেপ্টেম্বর 1, 2015। সো আমরা তো টাইমলাইন দেখলাম যে 2015 সালের এপ্রিলের দিকে কমিউনিকেশন হচ্ছিল আমি দেশে চলে আসার জন্য, মাইকের সাথে সেমি পাঠানোর জন্য। সো স্যারের তাড়াহুড়ার কারণে দ্রুত ডিফেন্ড করে মাস্টার্স ডিফেন্স করে তারপর এই যেটা মাইকের সাথে আমার ছবি, তারপর এটাগুলো আমাদের গ্রুপের ছবি। এই গ্রুপে যে রিসার্চ করির কথা হচ্ছিল, করির ব্যাপারে, এই হচ্ছে করি যে টেকনিশিয়ান আমাদের ল্যাবের, যে হচ্ছে সেমিগুলাকে রেডি করে, প্রিপেয়ার করে, সেন্ড করে। সো করির সাথে অ্যাকচুয়ালি কথা হচ্ছিল সে বাংলাদেশ কখনো যাবে ভিজিট করতে, আমার বাসায় থাকবে এন্ড স্টাফ। সো তখন সবকিছু তো ওই দিকে ডিরেকশনে আগাচ্ছিল, আমরা দেশে যাচ্ছি এন্ড স্টাফ।
না ওই যেটা আমি বললাম আরকি যে আমাদের তারপর যখন পাবলিশ করি আমাদের এই রিসার্চ এই সেন্সর থেকে যে ডেটা পাই সেখান থেকে এই যদি হাইলাইট করি যে আমাদেরকে যে জানানো হয়, the editors of Journal of Geophysical Research Oceans have selected your paper to be featured as a research spotlight best accepted article হিসেবে for the broad earth and space science community. Research spotlights also may be sent to interested news media and may appear in their monthly. Okay, so spotlight about your outstanding journal article, research spotlight section highlighted হয় stuff. আমি এগুলো দেখাচ্ছি কেন, কারণ আমি মানে গল্প তো বলবোই, so that people know যে আমি যা বলছি এগুলো প্রত্যেকটা হচ্ছে substantiated. এই এবং এই যে এটা নিয়ে তারপর আমাদের এটা আমার রিসার্চটা নিয়ে হচ্ছে রিপোর্টিং হয়, সায়েন্টিস্ট বিগিন টু ফিল আ মেজর ডেটা গ্যাপ। সো আই হোপ এটা থেকে আমরা ধারণা পাচ্ছি যে কি ধরনের কাজ, যে আমরা একটা মেজর ডেটা গ্যাপ ফিল করছিলাম আমাদের সেই রিসার্চের মধ্য দিয়ে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের হচ্ছে আমরা ইতিহাসে, মানব ইতিহাসে প্রথমবারের মতো আর্কটিক ওশান থেকে আমরা ডেটা কালেক্ট করতে সক্ষম হই। যেটা বললাম ওই টেম্পারেচারে, ওই ডেপথে টাইম সিরিজ ডেটা আর কি, মান্থ লং ডেটা কালেক্ট করা খুবই ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং। সো আমরা প্রথমবারের মতো ইতিহাসে কালেক্ট করতে পারি। এগুলো নিয়ে তখন নিউজ রিপোর্টিং হচ্ছিল, এই যে আমার পেপার নিয়ে রিপোর্টিং হচ্ছিল। সো তারপরে যে সেপ্টেম্বর 11, 2015 এইটা হচ্ছে আমরা ওই দিন তার বাংলাদেশে আসার আগে আমি আমাকে যখন বলে বাংলাদেশ চলে আসো, আমি ডিফেন্স করার পর আমি চলে আসার কথা ছিল, তখন আমাকে আমরা যেই দেখলাম যে কম্পিটিশন, আমরা $2 মিলিয়ন কম্পিটিশনটা জিতলাম, তখন আমাকে আমার অ্যাডভাইজার মাইক বলে যে ফখরুল তুমি এক কাজ করো, তুমি আর 2 সপ্তাহ পরে যাও, আমরা এটা সেলিব্রেট করতে চাই আমাদের এই সাকসেসটা। তো সেই সেলিব্রেশন পার্টি, এটা হচ্ছে সেই সেলিব্রেশন পার্টির ছবি, সেখানে আমরা সবাই যে ফান করি, আমরা ইয়ে করি, মজা করি, সেপ্টেম্বর 2011, 2015। তারপরই আমি বাংলাদেশ ব্যাক করি। আচ্ছা, সো আই হোপ যে এটা হচ্ছে মার্চ 22, 2016, তখন আমি বাংলাদেশে যেতাম, বিভিন্ন রিসার্চ সেমিনার ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করছি এন্ড স্টাফ। সো হোপফুলি আমি আমার তথ্য প্রমাণ যা দেখানোর পর এখন যদি আমি আমার গল্পটা বলি, এটা বিলিভেবল হবে হোপফুলি, টাইমলাইন সহ তো সবকিছু দেখালাম। ওকে, এবার গল্পে ঢুকি। তো তো আমাকে স্যার বলল চলে আসো, আমরা ইন্ডিয়ান ওশানে যাব। তারপর বাংলাদেশে আমি চলে আসলাম সবকিছু ছেড়ে ছুড়ে, এবং সবাই আমাকে তখন বলছিল, আমার যারা শুভাকাঙ্ক্ষী, যে এটা কি করতেছো, পাগল নাকি তুমি, কেন বাংলাদেশ যাচ্ছ এইভাবে, তুমি মাত্র পড়াশোনা শেষ করলা, জবে ঢুকবা, চাকরি করবা, ক্যারিয়ারটা ঠিক করবা এখানে, এইভাবে বাংলাদেশে প্রমিসের ভিত্তিতে ফিরে যাওয়া এটা খুবই একটা বোকা কাজ হচ্ছে, খুবই ভুল সিদ্ধান্ত হচ্ছে। এবং এটা আমাকে যারা বলছিলেন, অফকোর্স তারা বাংলাদেশ সম্পর্কে জানেন বিধায় বলছিলেন। আই এম নট দ্য ফার্স্ট পারসন টু গো থ্রু দিস। এর আগে আমার মতো অনেকেই বাংলাদেশ ব্যাক করার পরেই সাফারিং এর মধ্য দিয়ে যায়। তো তখন আমি সিরিয়াস খুব, বাংলাদেশে চলে আসি, কারো কোনো কথা শুনি নাই। আসার পর এখন ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে আর নিয়োগের ব্যাপারে কোনো কথা হচ্ছে না, মাসের পর মাস যাচ্ছে, কোনো কথা ওঠে না। ঢাকা ভার্সিটিতে হচ্ছে ইয়ে হয়, বিভিন্ন দেশ থেকে হচ্ছে রিসার্চাররা আসে, সেমিনার করে। তো ওই ডিপার্টমেন্টে তখন কথা বলার মতো একজন লোক নাই। তখন ডিপার্টমেন্টটা খোলা হয় 5 জন শিক্ষক নিয়ে। 5 জন শিক্ষকের একজনেরও ওশানোগ্রাফি ব্যাকগ্রাউন্ড নাই, শুধুমাত্র চেয়ারম্যান স্যারের ছিল। আর একজন হচ্ছে জিওগ্রাফি, একজন ম্যাথামেটিক্স, একজন জুলজি, লাইক অ্যাজ ক্রেজি অ্যাজ ইট মে সাউন্ড, কিছু এদেরকে দিয়ে হচ্ছে প্রোগ্রাম চলছিল, তখন রান করছিল। এবং তখন ইন্ডিয়া থেকে একজন প্রফেসর আসতেন, এসে 2 সপ্তাহ ক্লাস নিতেন। ক্লাস নেওয়ার পর উনি হচ্ছে আবার ইন্ডিয়াতে চলে যেতেন। সো আমি যখন ডিপার্টমেন্টে যখনই কেউ আসতো, চেয়ারম্যান স্যার আমাকে ডেকে পাঠাইতেন ডিপার্টমেন্টে, কারণ ডিপার্টমেন্টে প্রেজেন্টেবল কেউ নাই যে ওশানোগ্রাফি নিয়ে কনভারসেশন করতে পারে, ব্যাকগ্রাউন্ড আছে কারো। সো আমি আসতাম, এসে মিনিস্ট্রি থেকে লোক আসতো, মিটিং করতাম আমি। তারপর সুইডেন থেকে একটা টিম আসছে, রিসার্চ টিম, স্যার আমাকে ডেকে পাঠায়, আমি আসি, আমি ওদের সাথে কথা বলি। ইন্ডিয়া থেকে প্রফেসর আসে ক্লাস নিতে, আমি আসি ডিপার্টমেন্টে, আমি কথা বলি। তো ইন্ডিয়ার প্রফেসর একবার আসার পর আমাকে স্যার ডেকে পাঠান, তারপর আমি কথাবার্তা বলার পর, তো ওই প্রফেসর বলতেছিলেন আমার সামনেই, চেয়ারম্যান স্যারকে বলছিলেন যে, ও তো মনে হচ্ছে ওশানোগ্রাফি ফিল্ডে খুব ভালো জানে, আপনারা ওকে নিচ্ছেন না কেন? কারণ বেসিক্যালি ওদের ক্লাস নেওয়ার কেউ নাই। তখন চেয়ারম্যান স্যার বললেন আমার সামনে যে, হ্যাঁ, আমরা এই জন্য ওকে হচ্ছে ইউএস থেকে নিয়েছি, যে আমরা ওকে নিয়োগ দিব। এক্সকিউজ মি। তো এই হচ্ছে একটা ডিপার্টমেন্টের অবস্থা। প্রতি বছর স্টুডেন্ট ভর্তি করছে, ক্লাস নেওয়ার কোনো লোক নাই। ইন্ডিয়া থেকে একজন আসে, ক্লাস নেয়, চলে যায় 15 দিন, আর 15 দিন কোনো ক্লাস নেওয়ার লোক নাই। তো এই অবস্থার মধ্যে আমার কোনো নিয়োগ, কোনো খোঁজ খবর নাই। দীর্ঘদিন ধরে আমি ডিপার্টমেন্ট আসা যাওয়া করছি, কোনো কথা ওঠে না। তো ফ্রাস্ট্রেটেড হয়ে আমি এক পর্যায়ে স্যারকে জিজ্ঞেস করলাম যে, স্যার এটা কি আসলে কিছু হইতে যাচ্ছে না কি? স্যার বললেন যে, না, ধৈর্য ধরো, অপেক্ষা করা হবে স্টাফ। তো এর মধ্যে হঠাৎ একদিন আমাকে চেয়ারম্যান স্যার ডেকে পাঠালেন, দরজা বন্ধ করলেন রুমের, ওই ডিপার্টমেন্টের আরো 2 জন স্যার সহ। দরজা বন্ধ করে স্যার আমাকে বলতেছেন যে, ফখরুল, আমি সরি যে তোমার এই নিয়োগটা হবে না। আরে আশ্চর্য! এত বছর সবকিছু ছেড়ে আসলাম, আসার পরে এত বছর অপেক্ষা করলাম। এখন হঠাৎ করে এই কথা। আমি তো আকাশ থেকে পড়লাম। আমি লাইক, কেন স্যার, কি সমস্যা কি?
স্যার বললেন যে, "আমি বেশি কিছু বলতে পারব না। আমি জাস্ট তোমাকে এটুকুই বলছি, তোমার এই নিয়োগটা হবে না। তোমার ডিপার্টমেন্টের কয়েকজন স্যার আমাকে হচ্ছে এরকম ভীমরুলের মতো চারপাশ থেকে এমন করে ভীমরুলের মতো আমাকে চারপাশ থেকে চেকে ধরেছিল যে কোনো অবস্থাতেই যেন তোমাকে নিয়োগ দেয়া না হয়।" আমি এত শকড, কারণ হচ্ছে আমি যে দেশে আসার এই ব্যাপারটা আমি খুব গোপন রাখি আরকি। কারণ হচ্ছে আমি জানি যে দেশে আসলে নানার পেছনে নানান শত্রু লেগে যায়, নানা সমস্যা তৈরি করার চেষ্টা করে। সো এই নিয়োগ প্রক্রিয়ার পুরো ব্যাপারটা আমি খুবই আ আ গোপন রাখি। তো কিভাবে এটা ওই পর্যন্ত গেল? আমার ডিপার্টমেন্টের স্যাররা হচ্ছে এইখানে সেভাবে বাধা তৈরি করছেন। সো আমি খুব শকড। আমি স্যারকে বললাম যে, "স্যার, আমার ডিপার্টমেন্টের কোন স্যার কি বললেন?" তো চেয়ারম্যান স্যার বললেন যে, "আমি কিছুই বলব না তোমাকে এর চেয়ে বেশি ডিটেইলস। আমি জাস্ট তোমাকে এটুক বললাম। আমাকে ক্লিয়ারলি বলা হয়েছে যে তোমাকে কোনো অবস্থাতেই নিয়োগ দেয়া যাবে না। সো ইটস ডান।" তাই আমি বললাম, "স্যার, আমি এত দূর থেকে আসলাম, এত সবকিছু ছেড়ে আসলাম। আমার হচ্ছে তারপর এত দিন বসেছিলাম স্যার, আমি একটু জানতে পারি যে কি ব্যাপার?" তো স্যার বলল যে, "তুমি তাহলে এক কাজ করো, তুমি গিয়ে খুঁজে বের করো কে তোমার ডিপার্টমেন্টের কোন স্যার কি কারণে এটা বলছেন ওনারা।" আমি বললাম, "স্যার, কোনো ক্লু দিবেন না? কোনো ক্লু দিবেন না আমাকে। জাস্ট আমার কাজ গিয়ে খুঁজে বের করা কোন স্যার কেন এই কথা বলছেন।" ওকে, ভালো। আমি আমার ডিপার্টমেন্টে গেলাম। অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে ওখানকার স্যারদের সাথে আমার জানাশোনা ভালো দীর্ঘদিনের। তো স্যারদের সাথে কথা বললাম। তো শোনার পর সকল স্যার এক বাক্যে একজন স্যারের নাম নিলেন। তো আমরা শুরুতে ওই স্যারের একটু চেহারাটা দেখে নেই। আম কোন স্যারকে নিয়ে কথা হচ্ছে? ওকে, দিস ওয়ান রাইট হিয়ার যদি আমি তারপর আম এই যে দি স্যারস, আমাদের সম্মানীয় স্যাররা। আচ্ছা, এই যে ইনি হচ্ছেন সেই স্যার। মোহাম্মদ মিজানুর রহমান স্যার। আই বিলিভ আমাদের সবার স্যারের সাথে পরিচিত হওয়া উচিত। তো সবাই এক বাক্যে, আর ১ম যিনি দেখলাম উনি ছিলেন আমাদের চেয়ারম্যান স্যার। ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের যে কাউসার আহমেদ স্যার, যার কথা বললাম, যেই স্যারের সাথে কমিউনিকেশনস হচ্ছিল। আমি সবার ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে স্যারদের বায়োগ্রাফি নেয়া। তো কাউসার স্যারকে আমি ফ্র্যাঙ্কলি খুব একটা ব্লেম করছি না। স্যারের মতো চেষ্টা করেছিলেন। কিন্তু স্যার সত্যি কথা বলতে এই ধরনের সন্ত্রাসীদের কনফ্রন্ট করতে চাচ্ছিলেন না। কাউসার স্যারের কথা যে, "দেখো, এই ইউনিভার্সিটির এই যে শিক্ষকরা তারা পলিটিক্স নিয়ে এগুলা নোংরামি করে। আমি এটাতে যাইতে চাই না। তুমি এটা ফিগার আউট করে আসো।" সো স্যার কাইন্ড অফ আ আ আ ব্যাক অফ করে যে, লাইক, "ইউ ফিগার ইট আউট অন ইউর ওন।" তো ডিপার্টমেন্টে যখন আমি গিয়ে সব স্যারকে জিজ্ঞেস করলাম যে, "স্যার, এরকম এই অবস্থা, আমার ডিপার্টমেন্টের কোন স্যার নাকি হচ্ছে এরকম স্যারকে যেকে ধরে এরকম করছে? কোন স্যার? আমাকে কোন স্যারই এটা আমাকে চেয়ারম্যান স্যার ক্লিয়ারলি জানান নাই কোন স্যার।" তখন আমাকে বললেন যে, এই যে মিজানুর রহমান, ইনি সকল স্যার, চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সকল স্যার বললেন যে, "পটেনশিয়ালি এই ভদ্রলোক এটার পেছনে হাত। কারণ এই ভদ্রলোক সারা ইউনিভার্সিটিতে এগুলো করে বেড়াচ্ছেন।" তো অনেকের মাধ্যমে সাথে কথা বলার পর সব স্যারের একটাই কথা যে, এই মিজানুর রহমান স্যার যদি তোমার পেছনে লাগে, তাহলে এটা আশা ছেড়ে দিতে পারো। এটা আর কিছু হইতে যাচ্ছে না। উনি এটা তুমি উনাকে ম্যানেজ করতে পারবা না। তো তারপর আমাকে বুদ্ধি দিলেন একজন স্যার যে, "তুমি এক কাজ করো, মিজানুর রহমান স্যারের সাথে কথা বলে কোনো কাজ হবে না। তুমি" এর মধ্যে আমি অনেক ঘোরাঘুরি করি। সেগুলো লং স্টোরি শর্ট, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তারপর আমাকে বললেন যে, "তুমি এক কাজ করো, তুমি আহমেদ ইসমাইল মুস্তফা স্যার, তখন ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা প্রাইভেট ভার্সিটির, উনি একটা ফ্যাকাল্টির ডিন। তো আমাকে আমার ডিপার্টমেন্টের স্যাররা বুদ্ধি দিলেন, আ তুমি মুস্তফা স্যারের সাথে গিয়ে দেখা করো। দেখা করে স্যারকে বলো, মুস্তফা স্যার হচ্ছে এই যে মিজানুর রহমান স্যারকে আমরা দেখলাম, উনার মাস্টার্সের অ্যাডভাইসর ছিলেন, থিসিস অ্যাডভাইসর ছিলেন। সো বাংলাদেশের কালচার হচ্ছে ইউনিভার্সিটিতে নিয়োগের ক্ষেত্রে যে স্টুডেন্ট যার থিসিস অ্যাডভাইসর থাকে, যার আন্ডারে থিসিস করে, তাকে হচ্ছে ওই অ্যাডভাইসর নিয়োগ দেয় শেষ পর্যন্ত। এখানে অনেক রকম পলিটিক্স। তো এই কারণে দেখা যায় স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি স্যারদের পেছন ছ্যাবলামি করে। যেই স্যার হচ্ছে পাওয়ারফুল, ওই স্যারের পেছন দৌড়ায়, যেন ওই স্যারের কাছে রিসার্চ করার সুযোগ পায়, সেক্ষেত্রে তার নিয়োগটা হবে। এরকম যারা জানে, যারা জানেন না তারা জানেন না কি চলে এইসব জায়গাতে। সো আমি গেলাম ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, গিয়ে দেখা করলাম আ আ মোস্তফা স্যারের সাথে। সো মোস্তফা স্যার দেখে আমাকে চিনলেন। আমার ডিপার্টমেন্টে আমি নোন ফেস ছিলাম। খেলাধুলা করতাম, গিটার বাজাইতাম, নানা রকম কালচারাল প্রোগ্রামে অ্যাক্টিভিটিতে থাকতাম। সো সব স্যাররাই আমাকে চেনেন। সো মুস্তফা স্যার উনি খুব সিনিয়র টিচার। উনাদের খুব বেশি ক্লাস আমরা পাই নাই। জাস্ট একটা ইয়ারে একটা ব্যাচে ক্লাস পেয়েছিলাম। সো তারপরও স্যার আমাকে চিনতে পারেন। আমি যাওয়ার পর ঢোকার পরেই, "স্যার, এই তুমি কে জানি? তোমাকে চিনি তো আমি। তুমি আমার স্টুডেন্ট না?" আমি বললাম যে, "জি স্যার।" আর বলল, কি ঘটনা কি? তুমি কি ব্যাপার? তুমি তো মনে হয় দেশের বাইরে চলে গেছিলা।" আমি বললাম, "জি স্যার।" তারপর বলল, "কি ব্যাপার? বাংলাদেশে কি করতেছো?" স্যারকে বললাম যে, "স্যার, এই ঘটনা। আমাকে নিয়োগের একটা প্রমিস করে দেশে আনা হয়। আনার পর আজকে এই হ্যারাসমেন্ট।" তো স্যার শুনে বললেন যে, "দেখো, আমি কি বলব? মিজান তো সে আমার সাথেও ঝামেলা করছে। সে সবার সাথেই ঝামেলা করছে। সো সে আমি কয়েকদিন আগে মিজানকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ডেকে আনি। এনে ওকে জিজ্ঞেস করি যে, 'কি তোমার সমস্যা কি? তুমি আমার সাথে এমন করছো কেন?' স্যার বললেন যে, 'আমাকেই সে জ্বালা যন্ত্রণার উপর রেখেছে। সেখানে তোমার বিষয়ে আমি কতটুকু কি সলভ করতে পারবো জানি না। আমার মনে হয় না ও আমার কথা শুনবে। তুমি এক কাজ করো, তুমি পাপিয়া হক ম্যাডামের সাথে দেখা করো।'
ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টের। তো পাপিয়া হক ম্যাডাম মিনওয়াইল উনি আবার ঢাকা ইউনিভার্সিটির সেনেট মেম্বার। তো সেনেট মেম্বার যারা তারা আবার বিশাল পাওয়ারফুল, এবং যারা সেনেট মেম্বার হয় এরা সবাই এইসব পজিশনে যায় হচ্ছে পলিটিক্স করার মাধ্যমে আরকি। সো আমি দেশ থেকে আসার আগে পাপিয়া ম্যাডাম এরকম ছিলেন না। উনি খুবই সাধারণ ছাপোষা শিক্ষিকা ছিলেন। উনার সাথে আমার খুবই সুসম্পর্ক ছিল, পার্সোনাল লেভেলের সম্পর্ক ছিল। সো আমি এটা শোনার পর আমি ভাবলাম যে এখন বোধহয় কোনো একটা কাজ হবে। কারণ যেহেতু পাপিয়া ম্যাডামের সাথে আমার সম্পর্ক ভালো, এখন নিশ্চয়ই কিছু একটা হবে। সো আমাকে মুস্তফা স্যার বললেন যে পাপিয়া এখন সেনেট মেম্বার, এবং পাপিয়া হচ্ছে মিজান স্যার এবং পাপিয়া ম্যাডাম তারা আবার ক্লাসমেট ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এক ব্যাচে এক ক্লাসের ফ্রেন্ডস ছিলেন। সো সুতরাং পাপিয়া ম্যাডামের কথা মিজান স্যার হয়তো শুনবে, যেহেতু ফ্রেন্ডস আর আবার যেহেতু সেনেট মেম্বার, পাওয়ারফুল পলিটিক্সের ইয়ে আছে। সো ওকে, তো আমি ভাবলাম যে ওকে ভাই এলে বোধহয় একটা কোনো কাজ হবে। গেলাম পাপিয়া ম্যাডামের সাথে দেখা করলাম। দেখা করার পর ম্যাডামের সাথে খুব সুন্দর কথা হচ্ছে, এবং ম্যাডাম সব জানেন। ওনারা তো আসলে ওনাদের কোনো খেদে কাজ নাই, ঢাকা ভার্সিটি এগুলাই করেন সারাদিন, যে কোথায় কি নিয়োগ হচ্ছে, কার কোথায় গন্ডগোল লাগানো যায়, কার কোথায় বাগড়া দেওয়া যায়। সো আমি দেশে আসছি, আমি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ হচ্ছে, ঝামেলা হচ্ছে, মিজান স্যার ঝামেলা করছেন, এই সব কিছু পাপিয়া ম্যাডাম জানেন। আমি তো আর জানতাম না। তো ওনার সাথে কথা বলছি, উনি লাইক খুব সুন্দর। তারপর আমি যখন বললাম এই বিষয়ে কথা দিলাম, ম্যাম বললেন যে হ্যাঁ আমি জানি। তো ভালো কথা জানেন। তারপর বললাম যে ম্যাডাম দেখেন এটা সম্ভবত মিজান স্যার এটার পেছনে সবাই এই মিজান স্যারের কথাই বলছেন, আপনি যদি একটু স্যারের সাথে কথা বলেন। তখন পাপিয়া ম্যাডাম আমাকে বললেন যে ওশানোগ্রাফির চেয়ারম্যান স্যার কি বলে? আমি বললাম চেয়ারম্যান স্যার তো আমাকে নিতে রাজি, স্যারের কোনো সমস্যা নাই, স্যার আমাকে এত দূর থেকে আনিয়েছেন নেওয়ার জন্য, তো চেয়ারম্যান স্যার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, স্যার আমাকে নিতে চান। তখন পাপিয়া ম্যাডাম বললেন যে চেয়ারম্যান স্যার তোমাকে নিতে চান মানে আমাকে বাধা দেওয়া হচ্ছিল, আমি সরকারের সমালোচনা করেছিলাম ফেসবুকে, কখনো ফেসবুকে সরকারের সমালোচনা করেছিলাম। সো পাপিয়া ম্যাডাম তখন বললেন যে তুমি যদি এই সরকারের সমালোচনা করে থাকো, তাইলে এই কাউসার স্যার কিভাবে বলে ওনার কোনো সমস্যা নাই? ওনার সমস্যা থাকতে হবে। উনি এই সরকারের আমলে উনি চেয়ারম্যান হয়েছেন। উনার সমস্যা থাকতে হবে। উনি কিভাবে বললেন সমস্যা নাই? উনি কি তোমাকে বলছে যে উনার কোনো সমস্যা নাই? আমি তো পড়ে গেলাম এক বিপদে। এখন তো এই ভদ্রমহিলা কাউসার স্যারকে বিপদে ফেলবেন। কারণ কাউসার স্যার তো পলিটিক্সে নাই। এখন এরা করবে কি? এখন কাউসার স্যারকে গিয়ে বলবে যে কাউসার স্যার জামাত শিবির আমার ওই ফ্রেন্ডকে যেরকম বিপদে ফেলে দিয়েছিল। বলবে যে কাউসার স্যার জামাত শিবির আমাকে নিতে চাচ্ছে, আমি জামাত শিবির। এই বলে কাউসার স্যারকে এক বিপদে ফেলবে। তো এই দেখে আমি ভয়ে আমি তাড়াতাড়ি ব্যাকফুটে গিয়ে আমি বললাম যে না ম্যাডাম আসলে কাউসার স্যার তো এটা মিন করেন নাই। স্যার বলতে চেয়েছেন যে যেহেতু স্যার আমাকে এত দূর থেকে আনিয়েছেন, স্যারের একটা অপরাধ বোধ আছে। ওই জায়গা থেকে স্যার সম্ভবত বলেছেন আরকি যে স্যারের কোনো সমস্যা নেই আমাকে নিতে। কিন্তু পলিটিক্স এর ব্যাপারে স্যার আসলে এটার ব্যাপারে আগ্রহী না। না পাপিয়া ম্যাডাম উল্টা শুরু করছে যে না স্যার এই কথা বলতে পারে না। স্যার যদি এই কথা বলে তাইলে এটা স্যার মানে এখন স্যার হচ্ছে স্যার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, এটা একটা মানে অবস্থা আরকি। তো দেখে আমি ব্যাকফুট এসে না ম্যাডাম আই এম সরি। তো বুঝলাম যে এই মহিলার সাথে কথা বলে কোনো কাজ হবে না। তারপর আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। তো চলে আসার পর হচ্ছে ও আচ্ছা মিনওয়াইল ভুলে যাওয়ার আগে, তো ঢাকা ভার্সিটিতে যখন ওশানোগ্রাফি ডিপার্টমেন্টে আমি রেগুলার যাতায়াত করি, সেখানে চেয়ারম্যান স্যার যেটা বললাম আমাকে ডেকে পাঠান ফ্রম টাইম টু টাইম বিভিন্ন কাজে। তো আমি একদিন বসে আছি গেস্ট রুমে। বসে আমি হচ্ছে এরকম করে এভাবে করে ফোন ইউজ করতেছি, এভাবে করে বসে, হ্যাঁ? ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে স্যারদের জন্য। আমি জানি না প্রিসিলা তোমার ধারণা আছে কিনা, রাইট? বাংলাদেশে মনে করো একটা মনিবৃত্তের কালচার আছে কিন্তু, হ্যাঁ? মাস্টার্স লেভেলের একটা কালচার। লাইক তোমার কাছে মনে হইতে পারে যে বোধহয় এক্সাজারেশন করতেছিস, নট এক্সাজারেশন। লিটারেলি মাস্টার্স লেভেলের সেই কালচার আমাদের দেশে এখনো আছে, রাইট? তুমি ধরো স্যারকে ফোন দিবা, ফোন দিয়ে স্যার তোমাকে একটা টাইম বলবে না, একটা নির্দিষ্ট টাইম এন্ড প্লেস বলবে না যে এতটা বাজে অমুক জায়গায় আসো। ইনডিফিনিট অ্যামাউন্ট অফ টাইম তুমি অপেক্ষা করতে থাকো, দাঁড়ায় থাকো রাস্তার মধ্যে। স্যার ইচ্ছা হইলে স্যার আসবে, স্যার ইচ্ছা হইলে স্যার ফোন ধরবে, এরকম। সো আমি যখন স্যারদের পিছন ঘুরছিলাম তখনও আমি কোনো স্যারের সাথে দেখা করতে গেছি, স্যার তারপর ডিপার্টমেন্টে নাই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, স্যার নাই। তারপর স্যারের ফোন দিলে আবার স্যাররা মাইন্ড করে ফেলে যে কেন ফোন দিলাম? কেন দাঁড়ায় নাই? আরো ৩ ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, ফোন দেয়া যাবে না। সো এক অদ্ভুত অবস্থা। তো আমি সেখানে বসে আছি। চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে গিয়ে বসে গেস্ট রুমে বসে এরকম ফোন চাপতেছি। তো তখন এখন ঢাকা ইউনিভার্সিটির যিনি ভিসি স্যার মাকসুদ কামাল স্যার, কয়েক মাস আগে উনি ভিসি হয়েছেন ঢাকা ভার্সিটিতে। উনি হচ্ছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন। আর ওশানোগ্রাফি ডিপার্টমেন্ট হচ্ছে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারের একটা ডিপার্টমেন্ট প্রোগ্রাম। তো উনার অফিস আর চেয়ারম্যান স্যারের অফিস পাশাপাশি, ওশানোগ্রাফির চেয়ারম্যান স্যারের অফিস আর মাকসুদ কামাল স্যারের অফিস পাশাপাশি, যিনি এখন ঢাকা ভার্সিটির ভিসি। তো উনি হচ্ছে ওনার অফিসে যাচ্ছেন, আমি তো ওনাকে চিনি না। আমি বসে ফোন চাপতেছি। উনি যাওয়ার পথে আমি যখন ফোন চাপছি আমি শুনলাম যে যারা এখানকার অফিসের কর্মচারী এরা সবাই একটা সালাম দিল, কাকে জানি আসসালামু আলাইকুম স্যার বলে সালাম দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে আরকি। তো আমি ফোন চাপতে আমি যখন টের পেলাম যে কোনো একজন স্যার এদিক দিয়ে, তো আমি তাকাইতে স্যার অলরেডি চলে গেছে অনেক দূর সামনে। আমি আর স্যারকে পাইনি আরকি। স্যার অনেক সামনে চলে গেছে। তো আমি তার পিছন থেকে সালাম দিলাম যে আসসালামু আলাইকুম স্যার বলে আমি আবার ফোন চাপছি। স্যারের অফিসের দরজা পর্যন্ত যাওয়ার পর আবার ঘুরে ফিরে আসলেন। ফিরে এসে আমাকে, "এই ছেলে বেয়াদব, এই দাঁড়াও তুমি।" আমি তো হতচকিত, কি ব্যাপার কি? মানে আমি তো প্রিপেয়ার ফর দিস, যে কি হচ্ছে?
চিৎকার স্যার আমার সাথে, "বেয়াদব কোথাকার, তুমি শিক্ষকদেরকে সম্মান করতে শেখো নাই?" উনি সম্মান আদায় করছেন আমার কাছ থেকে। "তুমি শিক্ষকদেরকে সম্মান করতে শেখো নাই? তুমি বসে সালাম দাও। দাঁড়াও তুমি। কে এই বেয়াদব ছেলেটা কোত্থেকে আসছে? বের করো এখান থেকে।" ইয়েদেরকে অফিস অ্যাসিস্ট্যান্টদেরকে বলছেন স্যার। আমি তো তখন আমার তো মেজাজ তখন গরম। আমি তখন আমাকে অফিস অ্যাসিস্ট্যান্টরা বলতেছে যে, "স্যার ভাই আপনি চলে যান, আপনি চলে যান নিচে।" তা আমি তো যাচ্ছি না। আমি তর্ক করছি স্যারের সাথে। আমি বললাম যে, "স্যার আমি আপনাকে দেখি নাই। আমি ডিস্ট্রাক্টেড ছিলাম। আমি খেয়াল করি নাই। আমি যখন খেয়াল করি ততক্ষণে আপনি চলে গেছেন। আমি তো আপনাকে স্যার সালাম দিয়েছি।" নাও সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে ধরেন ইউএসএ থাকতে তো প্রিসিলা জানো তুমি ইউএসএ তে কিন্তু এরকম কালচার নাই যে দাঁড়ায় পড়া সালাম দিয়ে, হ্যাঁ? এগুলো না। তো আমি ৩ বছর ইউএসএ তে থাকার কারণে আমি ওই অভ্যাসটা থেকে লাইক সাবকন্সিয়াসলি ওটা আমার অভ্যাসে ছিল না আরকি। সো আমরা হয় কি সাবকন্সিয়াসলি কি করি? আমরা যদি আমাদের বাসার রাস্তায় হেঁটে যাই, আমরা কিন্তু সাবকন্সিয়াসলি আমাদের বাসাতে গিয়ে উঠবো। আমাদের কনসিয়াসলি এটা খেয়াল রাখতে হয় না, রাইট? সো আমরা যখন আমাদের সাবকন্সিয়াস এ থাকি তখন আমাদের যেটা হ্যাবিট ওইটা সামনে প্রকট হয়ে আসে, রাইট? সো আমি যেহেতু সাবকন্সিয়াসলি ছিলাম, আমি যেহেতু ডিস্ট্রাক্টেড ছিলাম, ফোন চাপছিলাম, এই কারণে অটোমেটিক্যালি আমি দাঁড়াই নাই। যেমন বাংলাদেশে থাকলে আমি অটোমেটিক্যালি দাঁড়ায় পড়তাম অভ্যাসের কারণে। আর ৩ বছর ইউএসএ থাকার কারণে ওই অভ্যাসটা না থাকায় অটোমেটিক্যালি আমার ভেতর থেকে এটা আসে নাই যে দাঁড়াইতে হবে অটোমেটিক্যালি। আমি অটোমেটিক্যালি বসে সালামটা দেই আরকি। তো যাই হোক এটা হচ্ছে কারণ আরকি, কি কারণে আমার মাথায় আসে নাই। কারণ আমি সিউর অডিয়েন্সে অনেকে বলবে যে, "আপনি বেয়াদব, আপনি কেন দাঁড়ান নাই?" এটার কারণ হচ্ছে এটা আমার অনভ্যাস হয়ে গেছিল আরকি এই কারণে। তো তারপর স্যার এরকম আমার সাথে দুর্ব্যবহার আমি ওনাকে এক্সপ্লেইন করলাম। আমি যে এক্সপ্লেইন করলাম, এটা যারা বাংলাদেশী তারা বুঝবে। এটা প্রিসিলা তুমি বুঝবে না। আমি যে উনাকে এক্সপ্লেইন করলাম এটা একটা বেয়াদবি কিন্তু। এটা কিন্তু একটা বেয়াদবি। যে উনি আমাকে বললেন যে, "তুমি কেন দাঁড়াওনি?" আমি যে এক্সপ্লেইন করলাম, "স্যার আমি আপনাকে দেখি নাই।" এটা আমি আমার মুখে তর্ক করছি উনার সাথে এটা। উনি, "বেয়াদব তুমি মুখে কথা বলো, বেরো এখান থেকে।" তো আমি বেরোচ্ছি না। আমি তারপর চেয়ারম্যান স্যার ভেতর থেকে বের হয়ে আসলেন। কাউসার স্যার বের হয়ে এসে চিৎকার চেঁচামেচি শুনে, "কি ব্যাপার?" তারপর এখানে বলল সবাই যে এরকম ফখরুল স্যার উনি দেখতে পারেন নাই, বুঝতে পারেন নাই। উনার সাথেই এই ঘটনা। তখন কাউসার স্যার আমাকে বললেন, "ফখরুল তুমি নিচে যাও। আমি তোমাকে একটু পরে ডাকবো।" আমি নিচে চলে আসলাম। আসার পর তো আমি জানি শেষ। আর হবে না এই নিয়োগ। কারণ এরা সবাই এমনিতেই মাফিয়া সন্ত্রাসী টাইপের। তার উপর এই ঘটনা। তা আরো হবে না। তার উপর অলরেডি গন্ডগোল চলছে। মিজান স্যার ঝামেলা করছেন। সো এটা আর হবে না। শেষ। গন কেস। আমি নিচে আসার পর আমি এখন ভাবছি যে এত দূর থেকে আসলাম। আমার প্রায় ১-১.৫ বছর গচ্চা গেল। আম এখন মাথা গরম করে এই বিষয়টাকে এভাবে করে করাটা আসলে এটাকে করা দরকার। এটাকে সামহাউ একটা রেকনসিলিয়েশন এ আসা দরকার। তো কি করা যায় চিন্তা করে আমি তখন আমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের গেলাম। সেখানকার তখনকার সায়েন্স ফ্যাকাল্টির যিনি ডিন, তিনি হচ্ছেন আমার ডিপার্টমেন্টের স্যার, সায়েন্স ফ্যাকাল্টির ডিন আরকি। রফিকুল ইসলাম স্যার। তো আমি স্যারের আন্ডারে মাস্টার্স থিসিস শুরু করি। ঢাকা ভার্সিটিতে যখন মাস্টার্স শুরু করি, আমি শুরু করে চলে আসি ইউএসএ তে কয়েক মাস পর। তো মাস্টার্স যেটা আমি একটু আগে বললাম যে মাস্টার্স আপনি কার আন্ডারে করছেন এটা খুব ইম্পোর্টেন্ট। যারা এই নিয়োগ প্রক্রিয়া তারা জানে। সো রফিক স্যার একজন প্রভাবশালী শিক্ষক বিধায় উনার আন্ডারে মাস্টার্স করা মানে ফিউচারে নানান অপরচুনিটি ডোর ওপেন হওয়া। টু গিভ ইউ কনটেক্সট হোয়াট ইট মিনস। তো রফিক স্যারের সাথে আমি দেখা করি। স্যার যেহেতু তখন ডিন একজন প্রভাবশালী পজিশনে আছেন, স্যার হয়তো কিছু একটা করতে পারবেন। স্যারের সাথে দেখা করলাম। স্যার চা দিলেন আমাকে, "বসো, কথাবার্তা বলছি।" তো স্যারকে আমি বললাম, এনারা সবাই জানেন এই ঘটনা। আমি যে আসছি কেন, নিয়োগ নিয়ে ঝামেলা সব এরা জানেন। এদের আর কোন কাজ নাই পৃথিবীতে খেয়ে-দেয়ে। এদের কাজই হইতেছে খালি মানুষের পেছনে লেগে থাকা। তো আমি যখন স্যারকে বললাম, স্যার শুনে বললেন যে, "তোমার তো সমস্যা। তুমি উনাকে চেনো নাই কেন? তোমার দোষ।" আমি যখন স্যারকে বললাম যে, "স্যার আমি উনাকে চিনতে পারি নাই।" আ রফিক স্যার তখন বলছেন যে, "তোমার সমস্যা, তোমার দোষ। তুমি উনাকে চিনো নাই কেন? তুমি জানো উনি কত বড় নেতা?" আমি শুনে আমি লাইক কত বড় নেতা! এটা একজন শিক্ষকের পরিচিতি, কত বড় নেতা! আমি আমেরিকাতে বসে কেন চিনি নাই উনাকে? তারপর স্যার আমাকে বলছেন যে, "তুমি তো এই দেশের জন্য ফিট না।" স্যার উল্টা আমার সাথে চিৎকার চেঁচামেচি। স্যার বলতেছে, "তুমি এই দেশের জন্য ফিট না। তুমি উনাকে কেন চিনবা না? উনি কত বড় শিক্ষক নেতা। উনাকে সারাদিন টিভিতে দেখা যায়।" আমি জাস্ট মাথায় হাত দিয়ে আমি জাস্ট অপেক্ষা করছি যে, "স্যার প্লিজ আপনি শেষ করেন কথা বলা, আমি উঠে চলে যাই। এদের সাথে আর কথা বলা সম্ভব না।" স্যার আমাকে চাটা আমি চাতে লিটারেলি কনসিয়াসলি একটা চুমুক দিই নাই যে, আমি একটা চুমুকই চাতে আর দেওয়া সম্ভব না। তারপর স্যার যখন আমার সাথে চিৎকার চেঁচামেচি করলেন, তারপর আমি বললাম, "ওকে ফাইন।" তারপর আমি বের হয়ে চলে আসছি। এখান থেকে এসে বুঝলাম যে আর কোন কাজ হবে না। তারপর আম আ আমি চেয়ারম্যান স্যারকে বললাম ওশানোগ্রাফির যে, "স্যার আমি চলে যাই ইউএসএ তে। আমি হচ্ছে তখন আমার জিআরই স্কোর ভ্যালিড। ২০১১ সালের মে মাসে আমি জিআরই পরীক্ষা দেই। ২০১৫ সালে হচ্ছে আমার জিআরই স্কোর হচ্ছে এক্সপায়ার করে যাবে বা ২০১৬ সালে ৫ বছর, হ্যাঁ ২০১৬ সালে। এই ঘটনা সব ২০১৬ সালের। তো আমি স্যারকে বললাম যে, "স্যার আমি চলে যাই। আমার জিআরই স্কোরটা এখনো আছে। আমি ইউএসএ চলে যাই এটা।" তখন চেয়ারম্যান স্যার আমাকে বললেন যে, "না ফখরুল থাকো তুমি এত দূর থেকে আসছো। আরেকটু চেষ্টা করি আমরা।" এবং স্যার honestly স্যার চাচ্ছিলেন আমাকে নিতে। স্যারও চাচ্ছিলেন কিন্তু স্যার এই পলিটিক্যাল এইগুলাতে ঢুকতে চাচ্ছিলেন না। তারপর স্যার উনার স্টোরি বললেন যে উনি এরকম দেশে ব্যাক করার পর উনাকে দীর্ঘদিন অনেক বছর ঘুরতে হয়েছিল। এগুলো বলে আমাকে এনকারেজ করার চেষ্টা করলেন। বললেন, "তুমি আমি যেহেতু তোমাকে এতদূর থেকে আনিয়েছি, তুমি আমার উপর ভরসা রাখো।" স্যার এই কথাটা বলায় আমি স্যারের উপর ভরসা রাখলাম। তখন আমার জিআরই স্কোর এক্সপায়ার হইতে মাত্র ১ সপ্তাহ বাকি। স্যারের কথায় আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন।" তারপর আমার জিআরই স্কোরটা এক্সপায়ার্ড হয় এবং তারপর আরো অনেক দিন পর, অনেক মাস পর
ইয়ে হয়, কি বলে? আ নিয়োগ বোর্ড বসানো হয় এই ওশানোগ্রাফি ডিপার্টমেন্টে এবং সেই নিয়োগ বোর্ডে ডাকা হয় এমন লোকদেরকে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ম্যাথমেটিক্স আমার ডিপার্টমেন্টের একটা মেয়েকেও ডাকে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আমার জুনিয়র। সো ওর সাথে আমার যোগাযোগ ছিল বিধায় আমি জানি। এবং কি উদ্ভট ব্যাকগ্রাউন্ডের লোকজনকে ইন্টারভিউতে কল করে। আমাকে ইন্টারভিউতে কল করে নাই। আমাকে। যে এখানে একমাত্র লোক যার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড আছে, যার এই ওয়ার্ল্ড ক্লাস কোলাবোরেশন করার একটা অপরচুনিটি, একটা সেন্সর এনে দিতে পারতাম। আমি রিসার্চ করতে পারতাম এখানে। আম আমাকে ডাকে নাই তারা ইন্টারভিউতে। তো আমি একটা অন্য মাধ্যমে জানতে পারি যে ইন্টারভিউ আজকে বসছে। আমি চেয়ারম্যান স্যারকে তারপর অনেকগুলো ফোন কল করলাম। স্যার আমার ফোন কল ধরলেনই না। তারপর আমি তাড়াহুড়া করে যে এখন কি করব? ইউএসএ আসার সময়ও শেষ। আমার জিআরএস স্কোর এক্সপায়ার করে গেছে। আমার ইউএসএ এপ্লাই করার সময় নাই। বেসিক্যালি আমি আরো ১-১.৫ বছরের জন্য আবার অথৈ সাগরে। তারপর আমি পাগলের মতো হচ্ছে আম আম আ আ আবার একটা জিআরই পরীক্ষা দেই ২ সপ্তাহের প্রিপারেশন নিয়ে। আমি যদি একটু দেখাই, এটা সম্ভবত লাস্ট স্ক্রিন আমি শেয়ার করব। আ আমি কি স্টপ স্ক্রিন? ওকে। আচ্ছা, শেয়ার স্ক্রিন। এটা লাস্ট জাস্ট প্রমাণ হিসেবে যে আমি যে বললাম কথাটা, সাফারিং কত রকম হয়। এই যে প্রিসিল দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ। এই যে ডিসেম্বর ১৭, ২০১৬ এই ডেটটা একটু দেখেন অডিয়েন্স, রাইট? জিআরই স্কোরস নাও এভেইলেবল। ডিসেম্বর ১৭ তারিখে ২০১৬ সালে আমি জিআরই পরীক্ষা দেই। কারণ আমার ২০১৬ সালের মে মাসে আমার জিআরই স্কোর এক্সপায়ার করে যায়। ২ মাসের প্রিপারেশন নিয়ে পাগলের মতো একটা জিআরই পরীক্ষা দেই। ডিসেম্বরের ১৭ তারিখে আমি স্কোর পাই এবং জানুয়ারি মাসের ৪ তারিখে আমি ইউএসএ তে আসি। এটা আরেক বিশাল স্টোরি, ওই স্টোরিতে ঢুকলাম না। কিন্তু প্রমাণ আরকি যে আমার জিআরই স্কোর এক্সপায়ার করে যায় এইসবের কারণে। তারপর আমি আবার ২ সপ্তাহের প্রিপারেশনে একটা পরীক্ষা দিয়ে ইউএসএ তে কোন রকমে অ্যাডমিশন নিয়ে আসি। তো আমি স্টোরিটা ছোট করেই বললাম। কিন্তু এই যে স্টোরিটা, এই যে সাফারিং, এই সাফারিং যে কত মানুষের, আমি যেই বইটা লেখা শুরু করেছিলাম, এই বইটাতে কিছু স্টোরি আমি কম্পাইল করি সেখানে। অনেক মানুষের সাফারিং এর স্টোরি নিয়ে, যে কত ছেলে যে কতভাবে সাফার করে এই দেশের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এসে। এবং আমার যে ফ্রেন্ডের কথা বললাম, সুপারব ব্যাকগ্রাউন্ডের ছেলে। তার হচ্ছে এই সাফারিং এর পর সে শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে আসে শেষ পর্যন্ত। সো প্রিসিলা, আমি একটা বেশি ডিটেইলসও গেলাম না, আবার মোটামুটি ছোট করেও বলি নাই আরকি। Thank you so much for sharing that. This is a kind of a funny segue into our next discussion topic. Apni, from how you talk, আমরা assume করতে পারি আপনি একজন intelligent human being. So আপনার যে এতগুলা degree আছে, এত experience আছে, how do we know it's real, authentic, valid? এটা হচ্ছে এখনকার পৃথিবীতে এগুলো খুবই সহজ, আনলেস সামওয়ান ইজ অ্যাক্টিভলি হাইডিং দেয়ার ক্রেডেনশিয়ালস। যেমন আমরা রিসেন্ট একটা যে বিতর্ক যাচ্ছে, আনলেস সামওয়ান ইজ অ্যাক্টিভলি ট্রাইং টু হাইড দেয়ার ক্রেডেনশিয়ালস। এখন মানুষের ক্রেডেনশিয়ালস জানা কোনো ব্যাপারই না। তো অনলাইনে গেলে হচ্ছে আমার মাস্টার্সের থিসিস ডিপার্টমেন্টের ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে। আমার ২টা মাস্টার্সের থিসিস অ্যাভেইলেবল অন দ্য ইন্টারনেট। আমার পিএইচডি থিসিস, পিএইচডিটাকে বলে ডিসার্টেশন, ওইটা অ্যাভেইলেবল অন দ্য ওয়েব। যে কেউ আমার নাম সার্চ দিলে আমার সকল ক্রেডেনশিয়ালস চলে আসবে। আমার নাম এবং ইউনিভার্সিটির নাম সার্চ দিলে আমার পিএইচডি রিসার্চ, আমার মাস্টার্স রিসার্চ, আমার পাবলিকেশন সবকিছু দেখতে পারবে। কেউ যদি খুঁজে না পায়, তার মানে সে উইথ ডিউ রেসপেক্ট, সে একজন ডাম। এটা তার ব্যর্থতা। ইট টেকস মিনিমাম লেভেল অফ ইন্টেলিজেন্স এবং মিনিমাম লেভেল অফ আইকিউ আমার এটা খুঁজে বের করার জন্য। সো এনিওয়ান আপনার ইন্টারেস্টেড হলে খুঁজে বের করতে পারবেন। আপনি রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ করেছিলেন। To give a little bit of context, আমি লাইভস্প্রিং এর ফ্যান ছিলাম। আমি ওনাদের মোটিভেশনাল ভিডিওস, কনটেন্ট দেখতাম। সো আপনার কি কোনো পার্সোনাল ইস্যুস আছে against them? আপনি শেয়ার করেছেন বা কনফার্ম করেছেন যে ইয়াহিয়া আমিন ভাইয়ার রাইট নেই to give advice to people. So where did that come from? এইটা হচ্ছে, আমি তো আমার চ্যানেল যারা জানে যে এমন না যে আমি হঠাৎ করে আউট অফ নোওয়্যার কাউকে পিক করছি। আমি সবসময়ই বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, সমসাময়িক যেগুলা আলোচনা অনলাইন স্ফিয়ারে। আমি যখন আমার চ্যানেল খুলি, তখন চ্যানেল খোলার পেছনে আঙ্কেলের সাথে কথা হচ্ছিল আমাদের লাইভের আগে, তোমার আব্বুর সাথে। উনি জানতে চাচ্ছিলেন আঙ্কেল যে এত ব্যস্ততার মধ্যে কিভাবে এগুলো আমি করি। এটা একটা রাইট প্রশ্ন এবং রিয়েল প্রশ্ন। এত কিছুর মধ্যে এটা করা খুব ডিফিকাল্ট। সো এটা আমি করি শুধুমাত্র একটা কারণেই, কমিটমেন্টের জায়গা থেকে, যে দেশের এই ইস্যুগুলো নিয়ে কথা বলা, কেউ কথা বলে না। বাংলাদেশে হচ্ছে এটা কালচারটাই এরকম যে এখানে খুব ম্যাথরিক্যালি যারা হচ্ছে প্রশংসা করে, গুণগান গায়, সিস্টেম, স্ট্যাটাস কো
কে প্রশংসা করে তাদেরকে হচ্ছে প্ল্যাটফর্ম দেওয়া হয়, যারা স্ট্যাটাস কোর বিরোধিতা করবে, যারা কোনো সমালোচনামূলক আলোচনা করবে তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হয় না। এটা একদম ম্যাথডিক্যাল। টিভি চ্যানেলে গিয়ে আমি এরকম অতীতে টিভি চ্যানেলে গিয়ে এরকম ক্রিটিসাইজ করায় বিভিন্ন বিষয়ে আমার কথা রাখে নাই, একটা কথা রাখে না, সব কেটে ফেলে দেওয়া হয়েছিল। সো সিস্টেমেটিক্যালি বাংলাদেশে কোনো ভয়েস পাবা না কখনো। তুমি যদি কোনো ইস্যু নিয়ে কথা বলতে চাও, কোনো সমস্যা নিয়ে, যেখানে বাংলাদেশের হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে সমস্যা, সেই দেশে সমস্যা নিয়ে কোনো কথা পাবা না। এটা একটা অ্যামেজিং ব্যাপার। তুমি টিভি চ্যানেলে যাও, তুমি ফেসবুকে যাও, কোথাও দেশের ইস্যু নিয়ে কোনো আলোচনা নাই। দেশে যত ইউটিউবার আছে দেখবে এরা সবাই হচ্ছে দেশের কি কি ভালো প্রজেক্ট হচ্ছে, দেশে কি কি ভালো কাজ হচ্ছে এসব নিয়ে। নাও আই গেট ইট ওয়াই। এখানে দেশের ইস্যু নিয়ে কথা বললে সরকার আসে তাদেরকে ঝামেলা করতে। নাও পলিটিক্যাল বিষয় আমি তোমার অ্যান্সারে আসতেছি, যে পলিটিক্যাল বিষয়ে কথা বললে সরকার চেস করে, ঝামেলা করে, কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো পলিটিক্যাল না, দেশের ইস্যু কথা বলা যায়, কেউ কনসিয়াসলি কথা বলে না। আমি যখন ইউএসএতে আসি 2012 সালে, তারপর আমি যখন মন্টানাতে আসি, সেখানে কোনো বাংলাদেশি ছিল না, আমি একা একা। তো ওই সময়টা আমি অনেক সময় ইনভেস্ট করি হচ্ছে আমেরিকান ডিসকোর্স ফলো করার পেছনে, আমেরিকার পলিটিক্যাল ডিসকোর্স, এখানকার কালচারাল ডিসকোর্স। তো আমি একটা জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যে এই কালচারে সারাদিন সমালোচনা হয়। যেই দেশ পৃথিবীতে অলমোস্ট সকল এরিয়াতে নাম্বার 1 দেশ, সেই দেশে সারাদিন ইউটিউবে, টিভি চ্যানেলে দেশের ইস্যু নিয়ে কথা, ডিবেট, সমালোচনা সারাটা দিন। আর আমাদের দেশে, যেই দেশ পৃথিবীতে মোটামুটি সকল এরিয়াতে ওয়ার্স্ট কান্ট্রিগুলোর মধ্যে একটা, বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বাসের অনুপযোগী দেশ, বাংলাদেশ, ঢাকা। পৃথিবীর সবচাইতে বেশি বায়ু দূষণ হয় ঢাকার। পৃথিবীতে সবচাইতে ব্যবসার জন্য অনুপযোগী হইতেছে বাংলাদেশ, এশিয়াতে সবচাইতে তলানিতে। পৃথিবীতে পাসপোর্টের মান সবচেয়ে খারাপ বাংলাদেশের। পৃথিবীতে সবচেয়ে বেশি রিফিউজি জেনারেট করে বাংলাদেশ, ওয়ান অফ দ্য কান্ট্রিজ। পৃথিবীতে যত রকম হেন খারাপ কোনো ক্যাটাগরি নাই তুমি করলে, সেখানে 1 থেকে 10-এর মধ্যে বাংলাদেশ নাই। সো আমি এটা দেখে এত শকড হইলাম যে আমেরিকাতে এত নাম্বার 1 কান্ট্রি ইন মেনি সেন্সেস সারাদিন সমালোচনা করে, বাংলাদেশে কেউ কোনো সমালোচনা করে না। ওইটা দেখার পর প্রথম আমি তখন চিন্তা আসে যে ইউটিউব যেহেতু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলা হয়, ফেসবুক, ইউটিউবকে, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট হিয়ার, কেউ তোমাকে সেন্সর করতে আসবে না। তখন আমার মনে হলো যে যেই কারণে আমেরিকাতে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলা হয় ফেসবুক, ইউটিউবকে, এই কারণে যে এখানে যে যা খুশি বলতে পারে, এখানে কোনো সেন্সরশিপ নাই। কিন্তু বাংলাদেশে আমি লক্ষ্য করলাম, বাংলাদেশে ফেসবুক, ইউটিউব ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া না। এখানে কেউ ইন্ডিপেন্ডেন্টলি কথা বলে না, সারাদিন ইতিবাচকতা করে। সো দ্যাট প্রম্পটেড মি টু ওপেন দিস চ্যানেল এবং স্টার্ট টকিং অ্যাবাউট ইস্যুস, দেশের বিভিন্ন ইস্যু নিয়ে। তো সেইভাবে আমি ওই চ্যানেল খুলে ইস্যু নিয়ে কথা বলতে শুরু করি। সো তো নাও টু কাম ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে সো ইয়াহিয়া আমিন বা লাইফ স্প্রিংকে নিয়ে এমন না ইউনিক আমি হঠাৎ করে কথা বলতে শুরু করি। এর আগে আমি কখনো দেশের ইস্যু, দেশের সমস্যা নিয়ে কথা বলি নাই। এটা আমার ট্র্যাক রেকর্ড গত 3 বছর ধরে বলে আসার এই চ্যানেলে, ডেইলি শো উইথ ফখরুল চ্যানেলে। সো নাও কি কারণে স্পেসিফিক্যালি ইন পার্টিকুলার লাইফ স্প্রিং ইস্যুতে এতগুলো আলোচনা করা বা পিক আপ করা, সেটার কারণ হচ্ছে যে লাইফ স্প্রিংকে কিন্তু আমি অতীতে ডিফেন্ড করে আমার চ্যানেলে আলোচনা করেছি। এমন না যে লাইফ স্প্রিং এর ব্যাপারে আই হ্যাভ সামথিং পার্সোনাল এগেইনস্ট দেম। এবং আমি যাদের বিভিন্ন সময় সমালোচনা করেছি, আই হ্যাভ নাথিং পার্সোনাল এগেইনস্ট এনিওয়ান। আমি যাদের সমালোচনা করি, অনেকেই কমেন্টে আমাকে জানতে চান যে আপনি কি করলেন, আপনি কি সাইড নিলেন নাকি আপনি সমালোচনা করলেন। কারণ আমি কখনো তার প্রশংসা করছি, কখনো সমালোচনা করছি। সো আই ট্রাই টু বি ফেয়ার। সো লাইফ স্প্রিং অতীতে প্রশংসাও যখন করার ছিল সেখানে প্রশংসা করেছি, যেখানে সমালোচনা করার ছিল সেখানে সমালোচনা করেছি, নাথিং পার্সোনাল। সো রিসেন্টলি যখন একটা পোস্ট থেকে আমি জিম তানভীর নামের একজন ভদ্রলোকের পোস্ট থেকে আমি জানতে পারি যে ইয়াহিয়া আমিন হচ্ছে আসানুল্লাহ ইউনিভার্সিটিতে ট্রিপলিতে অনার্স, জাস্ট একটু এমন ওনার পোস্টটা থেকে আমি যখন জানি, আই ওয়াজ শেল শকড। বাংলাদেশের সবার মতোই, কারণ বাংলাদেশের সবাই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন উনি একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, এবং উনি লিড সাইকোলজিস্ট অ্যাট লাইফ স্প্রিং। যে লাইফ স্প্রিং প্রতিষ্ঠানে প্রচুর প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট এবং প্রফেশনাল সাইকোলজিস্ট কাজ করেন, তাদের সবার লিড উনি। সো দ্যাট ক্লিয়ারলি টেলস ইউ যে ওনার হিউজ একাডেমিক ক্রিডেন্সিয়ালস, এবং উনি ওইভাবে নিজেকে উপস্থাপন করেন। আমি গতকালকে আমার চ্যানেলে একজন আপুর ইন্টারভিউ নেই, উনি ভিকটিম, ইয়াহিয়া আমিনের। তো উনি যখন কাউন্সেলিং করতে যান, শি ওয়াজ অলসো আন্ডার দ্য ইমপ্রেশন উনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন। সো সারা দেশের মানুষের এত বড় একটা প্রতারণা করা হচ্ছিল মানুষের সাথে। আমি যখন এটা জানলাম, শুরুটা হয় এখান থেকে, আমি যখন জানতে পারি ওনার অনার্স আসানুল্লাহ থেকে ট্রিপলিতে, দেন আই স্টার্টেড ডিগিং যে বলে কি এটা আই ডিডন্ট বিলিভ ইট ফ্র্যাঙ্কলি। যখন আমি পোস্টটা দেখি, আই ডিডন্ট বিলিভ ইট। আমি ডিগ করতে শুরু করি আউট অফ কিউরিওসিটি যে হোয়াট ইজ গোয়িং অন, উইথ ডিসবিলিভ। আমি ডিগ করতে শুরু করি উইথ ডিসবিলিভ। আমি ভাবছি যে পোস্টটা হয়তো কারেক্ট না। তো তারপর দেখলাম যে ওনার লিঙ্কডইন প্রোফাইলে গেলাম, গিয়ে দেখলাম যে ইয়েস, উনি সব একাডেমিক ক্রিডেন্সিয়ালস হাইড করে রেখেছেন। ওনার যেখানে অন্যান্য সকল তথ্য প্রমাণ, সার্টিফিকেট, কোথায় ইউএসএ উনি কি সব খুচরা যেগুলো আনইম্পর্টেন্ট, এই সব কিছু উনি দিন, তারিখ, মাস সহ উল্লেখ করা। শুধুমাত্র একাডেমিক ক্রিডেন্সিয়ালস হাইড করা। ওনার অনার্স কোথায় কোনো উল্লেখ নাই, ওনার মাস্টার্স কত বছরের প্রোগ্রাম কি উল্লেখ নাই, কয়েকটা ইউনিভার্সিটির নাম লেখা। সো দ্যাট কাইন্ড অফ রেজড আ রেড ফ্ল্যাগ
ফর মি। তারপর আমি ডিক করা শুরু করি। তার আগে কিন্তু এমন না যে আমি কোনো অসৎ উদ্দেশ্য থেকে ডিক করা শুরু করি। আমি কাইন্ড অফ উনার পক্ষ নিয়ে ডিক করতে শুরু করি, অবিশ্বাস করে সেই ফেসবুক পোস্টটাকে। তারপর এগুলো দেখার পর আমি লাইক, "ওহ, লুকস লাইক সামথিং ইজ নট রাইট হিয়ার।" তারপর আমি ইয়ে করি, আম আ সম্ভবত একটা আলোচনা করি। আলোচনা করার পর ইয়াহিয়া আমিন তারপর একটা ভিডিওতে উনি বলেন যে উনি ইউনিভার্সিটি অফ ডার্বি এবং ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে উনার মাস্টার্স। তো উনি যখন নামগুলা উল্লেখ করলেন ইউনিভার্সিটি নাও এবং এই ইউনিভার্সিটির নামগুলো উনার লিঙ্কডইন প্রোফাইলে ছিল। কিন্তু উনি কোন সাবজেক্টে মাস্টার্স ওগুলো উল্লেখ করা ছিল না। উনি কি ক্লিনিক্যাল না কাউন্সেলিং সাইকোলজি নাকি অর্গানাইজেশনাল সাইকোলজি এগুলো সবকিছু হাইড করা ছিল। সো আমি লিঙ্কডইন প্রোফাইল থেকে উনার ইউনিভার্সিটির নামগুলা দেখে আমি ওই ইউনিভার্সিটিগুলার দেখতে যাই ওয়েবসাইটে। নাও ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়ার পরই সাথে, সাথে তখন আমার সন্দেহ হইতে শুরু করে যে সামথিং ইজ নট রাইট, সামথিং ইজ নট অ্যাডিং আপ। কারণ ইউনিভার্সিটি অফ লন্ডনের মাস্টার্স প্রোগ্রাম, সাইকোলজি ডিপার্টমেন্টের মাস্টার্স প্রোগ্রামের ওয়েবসাইটে বড় করে লেখা অর্গানাইজেশনাল সাইকোলজি। ওইটা দেখে আমার খটকা লাগে। তারপর আমি ডিগ করি আরেকটু যে ওখানে কোনো ক্লিনিক্যাল কাউন্সেলিং সাইকোলজি এই টাইপের কিছু দেখতে পাচ্ছি না। অর্গানাইজেশনাল সাইকোলজি এবং অনলাইন কোর্স সবকিছু। তখন আমার সন্দেহ হয় যে মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা আছে। কিন্তু আমি নিশ্চিত না, কারণ এগেইন আমি নিশ্চিত না হয়তো কথা বলব না। সো তারপর আমি তখনই টের পেয়ে যাই সামথিং ইজ নট রাইট। তো তারপর আমি একটা এপিসোড করি স্পেকুলেশন এর জায়গা থেকে, কাইন্ড অফ থিওরির জায়গা থেকে, দিস ইজ হোয়াট আই ফাউন্ড আউট অ্যান্ড দিস লুকস ট্রাবলিং, এবং এখানকার সবগুলো হচ্ছে অনলাইন কোর্স। তখন পর্যন্ত আমি ওই লেংথে যাই নাই ওনাকে প্রতারক ডাকার মতো। তখন পর্যন্ত আমি আই কুড টেল যে এখানে ঝামেলা আছে। সো আমি একটা এপিসোড করি, তখন আলোচনা করি যেগুলো সব অনলাইন কোর্স, এবং এই ধরনের অনলাইন কোর্স ইউজুয়ালি অ্যাকসেপ্টেড হয় না। আমাদের ফিল্ডেই হয় না, অনেক ফিল্ডে হয় না, সেখানে হেলথ কেয়ার ফিল্ডে তো হওয়ার কোনো কারণই নেই। তো আমি একটা এপিসোড করে চ্যালেঞ্জটা করি যেগুলো অনলাইন কোর্স এগুলো অ্যাকসেপ্টেড হওয়ার কথা না। দ্যাট প্রম্পটেড ইয়াহিয়া আমিন to come up with to give an explanation video. ওখানে ওই explanation ভিডিওতে উনি তখন ক্লিয়ারলি বলেন যে উনি অর্গানাইজেশনাল সাইকোলজিতে এবং কনভার্সন টু সাইকোলজিতে ওনার ২টা মাস্টার্স। নাও এখন আর আমার স্পেকুলেট করার প্রয়োজন নেই, উনি নিজ মুখে বলে দিলেন। এবং আমি যা সন্দেহ করছিলাম এক্স্যাক্টলি তাই, ওনার মাস্টার্সটা অর্গানাইজেশনাল সাইকোলজিতে ছিল, যেটা কারণ উনি সাইকোলজি কাউন্সেলিং করতে পারবেন না বা ক্লিনিক্যাল সাইকোলজি প্র্যাকটিস করতে পারবেন না। তারপর আমি কাইন্ড অফ ফুল অন তারপর আলোচনা শুরু করি। কারণ নাও এখন আমি এতগুলো আলোচনা কেন করলাম? সো অ্যাজ ইউ ক্যান সি যে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হয়। প্রথম আমি কাইন্ড অফ সাসপেক্টেড, তারপর একটা এপিসোড করি। ওই এপিসোড করার পর তারপর ইয়াহিয়া আমিন একটা কাউন্টার এপিসোড করে উনি সবকিছু মিথ্যা এই ধরনের আলোচনা করেন। তারপর ওনার কাছ থেকে আমি কিছুটা তথ্য পাই, কিছুটা ক্লু পাই। সেই ক্লুর ভিত্তিতে ডিগ করে আমি আরো কিছু তথ্য পাই। সেটার ভিত্তিতে আমি আরেকটা এপিসোড করি। সেটা করার পর হচ্ছে তারপর সুষমা রেজা, কুশল ওনারা বের হয়ে এসে ওনারা আবার একটা ভাওতাবাজি ব্যাখ্যা দিলেন যে না এগুলো সব মিথ্যা। সো তখন আমি আমার কাইন্ড অফ ক্রেডিবিলিটির জন্য আমি তখন আরেকটা এপিসোড করি যে না ওনারা অর্ধসত্য বলছেন, দে আর টেলিং হাফ ট্রুথ এন্ড দে আর লাইং বাই অমিশন। আসলে বাস্তবতা এটা না, বাস্তবতা এটা। কারণ বাংলাদেশের মানে সাধারণ মানুষ এগুলো বোঝার কোনো কথা না। তুমি দেখো আমি যদি দীর্ঘ সময় একাডেমিতে ব্যয় না করতাম, আমি কিন্তু ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আমার মাথা চক্কর মারতো, আমি কিছুই বুঝতাম না যে কি এগুলো মানে কি, রাইট? সো আমি যেহেতু দীর্ঘদিন একাডেমিয়ায় আছি, দীর্ঘদিন বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাতায়াত, সো আমি গিয়ে ওটা দেখেই ইমিডিয়েটলি বুঝে গেছি। অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েটেড দ্য ফ্যাক্ট যে এই জিনিসটা যদি আমি ক্লিয়ারলি ডিটেইলস ব্যাখ্যা না করি বাংলাদেশের মানুষ বুঝবে না, এবং উনি সুন্দর একটা ভাওতাবাজি ব্যাখ্যা দিলে মানুষ কনভিন্স হয়ে যাবে। ফর টু রিজনস, একটা হচ্ছে মানুষ আসলেই বুঝবে না জেনুইনলি হোয়াটস গোয়িং অন হিয়ার। আরেকটা হচ্ছে ওনার তো ফ্যান যারা, তারা দে আর জাস্ট ওয়েটিং ফর সামথিং। তো যেই কারণে আমি আই কাইন্ড অফ ডাবল ডাউন অন ইট এবং দীর্ঘ ব্যাখ্যা করি। তারপর আস্তে আস্তে জিনিসটা ট্র্যাকশন পাইতে শুরু করে, এবং তারপর ইয়াহিয়া আমিন আরেকটা ব্যাখ্যা দেন, তারপর আমি সেটাকে আবার একটা কাউন্টার ব্যাখ্যা দিই। সো দ্যাটস হাউ আই গট দেয়ার, যেখানে ছিল ব্যাপারটা। বাট নাথিং পার্সোনাল ফ্র্যাঙ্কলি। এবং আমি সত্যি কথা বলতে অনেক শকড হই এটা দেখে। আমি যেটা বললাম শুরুতে, কিন্তু আমি অবিশ্বাস নিয়ে জিনিসটা ঠিক করতে যাই ইয়াহিয়া আমিনের পক্ষ নিয়ে। আমার ধারণা ছিল যে পোস্টের কথাটা সত্য না, মিথ্যা। দেখতে গিয়ে আমি যখন দেখলাম যে না সম্ভবত এটা সত্য, তখন আমি খুবই হতাশ হই, খুবই শেল শকড হই, এবং তারপর এটা নিয়ে আলোচনা শুরু করি। এবং এগেন এই যে একটা ওনারা একটা বাবল তৈরি করেছেন, এই বাবলটা ভাঙাটা কিন্তু সহজ ছিল না। এতগুলো এপিসোড না করলে, এতগুলো কথা না বললে এই বাবলটা কিন্তু আমি ভাঙতে পারতাম না। সো এই কারণে নাথিং পার্সোনাল, নাথিং এলস। এবং হি ইজ নট দ্য ফার্স্ট পারসন আই টকড অ্যাবাউট, রাইট? আমার চ্যানেলে আমি দীর্ঘদিন ধরে অনেক বিষয়ে, অনেক ইস্যুতেই কথা বলে আসছি। Thank you very, very much. Going off of that, আপনি recently একটা ভিডিও তৈরি করেছেন that went pretty viral. মুনজারিন আপু নিয়ে। ওনাকে আমি অনেক পছন্দ করি। উনিও আমাকে অনেক পছন্দ করেন। অনেকেই ওনাকে অনেক পছন্দ করেন। উনার ভিডিওস অনেক বছর যাবত আমি দেখছি। সো আপনি যে ভিডিওটি তৈরি করেছেন, আপনি কি into consideration নিয়েছেন বা acknowledge করেছেন যে maybe ওনার scripts maybe team member co-worker লিখে দেয় sometimes?
উম নাও প্রথমে ভুলে যাওয়ার আগে এই ভিডিওটা কিন্তু অনেক আগের। এটা রিসেন্টলি ভাইরাল হওয়ার কারণ হচ্ছে ওই যে ইয়াহিয়া আমিন বা লাইফ স্প্রিং নিয়ে আমার আলোচনার কারণে নতুন অডিয়েন্স যারা আসে, হুম, ওনারা হুম। এসে ওটা সাজেশনে সম্ভবত পান। সেখান থেকে ওনারা আবার শেয়ার করতে শুরু করেন। সো আমি কিন্তু ফেসবুকে সবসময় আমার ভিডিও আপলোড করি না। আমার চ্যানেল বেশিরভাগই ইউটিউব কেন্দ্রিক ছিল। ফেসবুকে হচ্ছে সকল ধরনের মানুষ। আমার চ্যানেলে আমি সত্যি কথা বলতে মানে অনেক লাইক ফলোইং আমি ইন এ সেন্স চাই না। অনেক লাইক ফলোইং হইলে হচ্ছে তোমার কমেন্ট সেকশনটা একদম নোংরা হয়ে যায়। সো আমি খুব অল্প মানুষ নিয়ে ইউটিউবে কথা বলতাম। ফেসবুকেও পোস্ট করতাম না। ফেসবুকে এই লাইফ স্প্রিং বিষয়গুলো ভাইরাল হওয়ার পর তারপর আমি ফেসবুকে যেহেতু মানুষ শুনছে পোস্ট করতে শুরু করি রেগুলারলি। সো ওই পোস্টটা প্রায় বছরখানেক আগের এবং আমি যখন এটা করি তখন এটা কোনো ট্র্যাকশনও পায় নাই। কেউ শুনেও নাই খুব বেশি মানুষ, রাইট? সো টু মেক দ্যাট পয়েন্ট ক্লিয়ার যে ব্যাপারটা এমন না এখন যে ভাইরাল হচ্ছে ব্যাপারটা আমি তখন ভাইরাল ছিল না যখন আলোচনাটা করি। নাও যখনই বাংলাদেশে কোনো অনলাইন স্ফিয়ারে হোক বা অফলাইন স্ফিয়ারে হোক যেই বিষয়গুলো আলোচিত, যেই বিষয়গুলো নিয়ে পিপল আর টকিং, আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলি। I always wanted to be a thought leader, not a thought follower. সো বাংলাদেশে যখনই কনভারসেশন শুরু হয় তখন নানান শিবিরে ভাগ হয়ে যায় মানুষ। পক্ষে প্রোস এন্ড কনস এই সাইড ওই সাইড নিয়ে কথা বলতে শুরু করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই টু মাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট I felt personally যে আলোচনাগুলা হচ্ছে পক্ষপাতদুষ্ট হয়। সবার অনেক লাইকিং ডিসলাইকিং থাকে। কেউ ফেয়ার কোনো আলোচনা করে না। তো ওই জায়গা থেকে যে বাংলাদেশে কোনো যখন বিষয় নিয়ে কথা শুরু হয় আমি চাই একটা ফেয়ার অ্যাসেসমেন্ট দিতে, আমি চাই একটা থট লিডারের ভূমিকা প্লে করতে, মানুষকে একটা আনবায়াসড জায়গা থেকে জিনিসটা দেখার সুযোগ করে দিতে। তো ওই জায়গা থেকে তখন মুনজিরিন শহীদের ওই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল যে উনি কিছু ম্যাটেরিয়ালস কপি করে হচ্ছে ওনার ইয়েতে ইউজ করতেন। সো সেইখানে আমি আমার টেক দেই, যেরকম আমি সকল বিষয়ে টেক দেই। নাথিং পার্সোনাল অ্যাবাউট মুনজিরিন, নাথিং পার্সোনাল অ্যাবাউট ইয়াহিয়া আমিন, নাথিং পার্সোনাল অ্যাবাউট ABC XYZ, কারোর ব্যাপারেই না। তো সো এটা পয়েন্ট প্রথম ক্লিয়ার করলাম, যেটা রিসেন্টলি ভাইরাল হলো, এটা অনেক আগের ভিডিও। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে সেখানে আমি প্রিটি পজিটিভ। আমি সাধারণত আলোচনা করলে খুব কম্প্রিহেন্সিভ আলোচনা করার চেষ্টা করি। একটা বিষয়ের যত দিক পসিবল পটেনশিয়াল সকল দিক টাচ করার চেষ্টা করি। সো আই শিওর মুনজিরিন শহীদের সেখানে আমার যতদূর মনে পড়ে, আমি ভিডিওটা তো প্রায় বছরখানেক আগের। তো আমি সেখানে অনেকগুলো আলোচনা, অনেকগুলো দিক তুলে ধরি যে বাংলাদেশের একটা স্টুডেন্ট প্লাজিয়ারিজমের বিষয়গুলো বোঝার কথা না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও জানতাম না নেসেসারিলি, কারণ আমাদের ইউনিভার্সিটি থেকে ওই চর্চা করা, ওই এথিক্যাল প্র্যাকটিস ওগুলা নাই। আমাদের স্যাররাই প্লাজিয়ারিজম করে দিনরাত। সো মুজরিন শহীদ ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট, সেগুলো জানার কথা না এবং আমি এটা তাকে ডিফেন্ডও করছি ওই জায়গা থেকে যে ইট মেক সেন্স। আবার আরেকটা অ্যাঙ্গেল থেকে যে উনি যেহেতু পড়াশোনা করতে আসছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সম্ভবত, সো দেশের বাইরে পড়াশোনা করতে আসার পর ওনার জানা, তারপর জেনে যাওয়ার কথা হোয়াট ইজ প্লাজিয়ারিজম, তখন এই ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যাওয়ার কথা। সো আমি একটা কথা সবসময় বলি যে বাংলাদেশের যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে গিয়ে কিছুদিন থেকে এসেছে, আই ডোন্ট ফরগিভ দিস পিপল। কারণ আমি যখন দেশে ছিলাম আমি অনেক কিছু জানতাম না, সত্যি কথা বলতে। কোনটা সভ্যতা, কোনটা অসভ্যতা, কোনটা রাইট, কোনটা রং, এই ধারণাগুলাই আমাদের দেশে কিন্তু খুবই মেসড আপ। সো বাংলাদেশে দেখবা যারা অপরাধ করে তারা কিন্তু অপরাধ মনে করে না। তারা মনে করে যে, আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম, একজন লোক ঘুষ খাচ্ছিলেন, তখন উনি ও আচ্ছা, অ্যাকচুয়ালি রাজশাহী ভার্সিটির এই ঘটনাটাতেই আমরা শুরুতে যে ভিডিওটা দেখলাম, রাজশাহী ভার্সিটির একজন টিচার ঘুষ চাচ্ছেন একজন নিয়োগ প্রার্থীর কাছে। উনি তাকে ফোনে বলছেন, টিচার, যে দেখো উপরে আল্লাহ নিচে আমি। আম মানে কথাটা কি জানি, ঘুষ চাচ্ছেন ওটার মধ্যে উনি বলছেন যে উপরে আল্লাহ নিচে আমি। সো উনি এটার মধ্যে আল্লাহকে ইনভোক করে ফেলছেন। মানে উনাদের কাছে এগুলো কোনো অপরাধ না। সো আমি যেটা বলছি যে ধরো বাংলাদেশে এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না, রাইট রং কি জানি না। তো যেই কারণে মুজরিন শহীদ বাংলাদেশে থাকা অবস্থায় কাজটা করলে এটা আমার তার প্রতি কোনো রাগ ক্ষোভ নাই। আমি মনে করি যে এটা তাকে আসলে ওইভাবে ব্লেম করার কিছু নাই। এগুলো আমরা জানি না দেশে থাকতে। আমার কথা হচ্ছে মুজরিন শহীদ যদি আম আ দেশের বাইরে পড়াশোনা করতে আসে অক্সফোর্ডে, তারপর এই ঘটনাটা ঘটে, তাইলে এটা ক্ষমার অযোগ্য। আমি কিন্তু আমার ভিডিওতে এই সবগুলো অ্যাঙ্গেল আলোচনা করেছিলাম আমার যতটুকু মনে পড়ে। যে মুনজিরিন শহীদ এই হুম। ভিডিওটা কবে করেছেন? উনি যদি আম আ দেশের বাইরে আসার আগে করে থাকেন, I forgive her। উনি যদি দেশে বাইরে এসে পড়াশোনা করার পর করেন, তাইলে এটা কাইন্ড অফ ক্ষমার অযোগ্য। কারণ আমরা যারা একাডেমিতে সময় ব্যয় করি আমাদেরকে এগুলা ইয়ে করা হয় খুব সিরিয়াসলি, যে এগুলা ক্রেডিট দেয়া। নাও সেখানে আমি এটাও আলোচনা করেছিলাম তখন যে আমরা যখন ভিডিও বানাই, যেমন অনেক ভিডিও থেকে ছোট, ছোট ক্লিপিংস কেটে নেই। ওটা কিন্তু প্র্যাকটিক্যালি সবাইকে ক্রেডিট দেয়া সম্ভব না। সেক্ষেত্রে ক্রেডিটই ১০০ জনকে দেয়া লাগবে। সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিওতে ক্রেডিট না দিতে চাইলেও কমেন্ট সেকশন। সো আমার যতটুকু মনে পড়ে আমি কিন্তু খুব কম্প্রিহেন্সিভ আলোচনা করেছিলাম যে এমন না যে মুনজির শহীদের কাজটা করা ঠিক হয় নাই। এখানে কি পসিবিলিটি থাকতে পারে, কি এই সবকিছু আলোচনা করার পর আমার ভার্ডিক্ট যতটুকু মনে পড়েছিল যে আমার দৃষ্টিতে দ্য ওয়ে শি ডিড ইট ওয়াজন্ট অ্যাকসেপ্টেবল। এটা ছিল আমার ভার্ডিক্ট। যতটুকু মনে পড়ে আরকি। বাট ইট ওয়াজন্ট লাইক যে আমি কোন কম্প্রিহেন্সিভ আলোচনা করি নাই এবং সম্ভাব্য সবগুলা দিক টাচ করি নাই। নাও তোমার যেটা প্রশ্ন ছিল, তোমার হ্যাঁ। স্পেসিফিক যে প্রশ্নটা ছিল যে ডিড আই কনসিডার দ্য ফ্যাক্ট যে মেবি এটা ওনার ইয়েরা করছেন। দেখো এই পয়েন্টটা হুম। এখন তুমি এটা বলা আমার মনে পড়লো। এই পয়েন্টটাও কিন্তু আমি অ্যাড্রেস করেছিলাম। এখন আমার মনে আসলো। সেটা হচ্ছে
কাপলড উইথ দ্য ফ্যাক্ট যে মুনজিরিন শহীদ একটা বই লিখেছিলেন বই মেলায়, সেই বইটাতে মধ্যে এরকম ছিল অনেক মানে খুবই সিলি মিস্টেক, যেমন আই আর এ বয় টাইপের, আই এম এ বয়, আই আর এ বয় টাইপের, এই টাইপের খুবই সিলি, জাস্ট মানে কথার কথা হিসেবে বলছি আর কি, খুবই সিলি এই টাইপের স্পেলিং এরর, তারপর গ্রামাটিক্যাল এরর, এই টাইপের অনেক কিছু ছিল। তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়। সো তখন আমি আমার এই মুনজিরিন শহীদের এই কপিরাইটের নিয়ে আলোচনা করতে গিয়ে তখন আমি বলেছিলাম যে ইট অ্যাপিয়ার্স মুনজিরিন শহীদ ডাজ নট রিভিউ দ্য ম্যাটেরিয়ালস that gets published under her name. ওনার নামে একটা বই মার্কেটে আসলো, সেই বইয়ে এই ধরনের মিস্টেক, তোমার নামে যদি একটা বই মার্কেটে আসে, তুমি যদি বইটা না লিখো, তুমি অ্যাটলিস্ট রিভিউ করবা পাবলিশ করার আগে, তাই না? এটা তো তোমার ক্রেডিবিলিটির একটা প্রশ্ন, রাইট? সো এরকম একটা বই মার্কেটে আসলো, তো ওই ফ্যাক্টটাও কিন্তু আমি তখন আমার ভিডিওতে আলোচনা করেছিলাম যে কাপলড উইথ দ্য ফ্যাক্ট যে ইট হ্যাপেন বিফোর, ইট হ্যাপেন ইন দ্য পাস্ট, যে এখানে মুনজিরিন শহীদের নামে বই এরকম গ্রামাটিক্যাল মিস্টেক, সিলি মিস্টেক দিয়ে ভর্তি, তার মানে ভদ্রমহিলা এগুলা রিভিউ করেন না, এগুলো জাস্ট যে কেউ করে যাচ্ছে। সো তার মানে উনার যদি ম্যাটেরিয়ালস কেউ রেডি করেও দেয়, তার মানে শি হ্যাজ এ ট্র্যাক রেকর্ড অফ নট রিভিউইং স্টাফ। উনি জাস্ট, তাহলে এটা তো আমি ওইটাই সম্ভবত আলোচনা করেছিলাম আমার ভিডিওতে, দিস ইজ অলসো নট অ্যাকসেপ্টেবল, যে আপনার নামে কোনো কিছু গেলে এত মিলিয়ন মিলিয়ন লোক দেখছে, একটা বই মার্কেটে যাচ্ছে, একটু তো রিভিউ করা উচিত, একটু তো 10 মিনিট সময় তো ব্যয় করা উচিত এটার পেছনে, রাইট? সো ইউ শুড টেক সাম রেসপন্সিবিলিটি। আই বিলিভ দ্যাটস দ্য পয়েন্ট আই মেড ইন দ্য এন্ড। Thank you very, very much. And that's definitely very, very fair. So, it's Chilo, the last of my official questions. Unofficial question, I'm very, very curious to engineer personal life. So, eto, what's the word? Investigation kora. Going through somebody's history, past posts, past statements. Shomoy kothay pan? আমি আসলে ইনভেস্টিগেট করার অনেক সময় পাই না। আমি যেটা হচ্ছে যে আমি নিজেই মানে ইন্টারেস্টেড খবরাখবর জানার। আমি ইউটিউবে আলোচনা করি বা না করি, আমি সবসময় খবরে চোখ রাখি। আমার ওয়াইফ একটা কথা বলে যে ২৪ ঘন্টার সময়কে কতভাবে ব্যবহার করা যায়, এটা আমি তোমাকে দেখে শিখলাম। সো আমি বেসিক্যালি যেটা করি, ধরো কোনো কাজ করছি, কানে হেডফোন দিয়ে এখন হয়তো একটু খবরটা শুনতেছি। অথবা আমি বাসায় আসা যাওয়ার পথে অফিস থেকে গাড়িতে করে ড্রাইভ করছি, তখন একটু খবরটা শুনি। তো এরকম আমি যখনই সুযোগ পাই, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি, বাচ্চা পাশে ঘুমাচ্ছে, আমি তখন একটু খবর শুনি। সো এরকম আমি যখনই একটু সময় বের করতে পারি, আমি ওই সময়টা কোনো না কোনো একটা কাজে লাগাই। সো আলাদাভাবে সময় বের করা ইম্পসিবল আমার জন্য, যে শুধু এগুলা করার জন্য ডেডিকেটেড সময় বের করা ইজ ইম্পসিবল। সো আমি হাঁটতে চলতে যতটুকু সময় পাই, ওর মধ্যে ইয়ে করি, তোমার খবরাখবর শুনি। এবং আমার কোনো কিছু স্ক্রিপ্টেড না, যেই কারণে স্ক্রিপ্টেড করা সম্ভব না, রাইট? আমি একটা এপিসোড করার পেছনে সব হাইয়েস্ট ১ ঘন্টার বেশি সময় ব্যয় করি না। ১৫-২০ মিনিট কথা বললে এডিটিং হচ্ছে ১৫-২০ মিনিট, সবকিছু মিলায়। তারপর ইভেন আমি এডিটিং করতে যখন বসি, আমি একটা ভিডিও ধরো এডিট করছি, এর মধ্যে আমার বাচ্চা এসে আমাকে ২ বার তুলে নিয়ে যায়। তারপর আবার এসে বসে আবার করা শুরু করি। তো তাতে করে যেটা হয়, তোমার যদি এডিটিং এর এক্সপেরিয়েন্স থেকে থাকে, যে ধরো ফ্লোটা নষ্ট হয়ে যায়, রাইট? আমি আমার আলোচনা শুনছিলাম, আমি কোথায় শেষ করলাম, আমি ওখান থেকে উঠে চলে গেছি। তারপর এসে আবার যখন এডিটিং শুরু করি, তখন দেখা যায় যে এই যেটা অনেকে কমপ্লেইন করে যে রিপিটিটিভ পার্ট চলে আসে কাছাকাছি কাটাছেঁড়া করার কারণে। সো একটা জিনিস একবার এডিট করার পর আরেকবার রিভিউ করলেই কিন্তু অনেক কিছু ধরা পড়ে যায়, কিন্তু ওই সময়টা আমার থাকে না হাতে। সো এবং ইনভেস্টিগেট করা যেটা বললা, যে আমি ওই সময়টা আসলে আমি ব্যয় করি না। যেমন যদি ইয়াহিয়া আমিনের কেসটা বলি, যে ওনার ব্যাপারটা আমি যেটা বললাম, ওনার ওয়েবসাইটে যাওয়ার পর দেখেই আমি বিষয়টা বুঝে যাই যে কি হয় ঘটনাটা। না, আমি হাইয়েস্ট এখানে কত ৩০ মিনিট সময় হয়তো ব্যয় করেছি রিসার্চ করার জন্য। ৩০ মিনিট সময় ইজ গুড এনাফ। নাও ব্যাপারটা কোন জায়গাতে, ধরো এই জিনিসগুলা কিভাবে কাজ করে সেইটা বোঝার জন্য যদি আমাকে ১০ দিন সময় ব্যয় করতে হয়, তাইলে ইয়েস, এই ১০ দিন সময় কই পেলাম। কিন্তু আমি ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো আমি গত ১০ বছর ধরে এই রিসার্চের ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম যে ধরো তুমি ইউটিউব চ্যানেলে, একটা কথার কথা, ধরো আজকে তোমার চ্যানেল থেকে তুমি লেটস সে আই ডোন্ট নো $২,০০০ মাসে পাও। ব্যাপারটা কিন্তু এরকম না যে তুমি তোমার আজকের এই ভিডিওটা তোমাকে $২,০০০ দিচ্ছি। ইউ ইনভেস্টেড এ লট ইন দ্য পাস্ট ফর দিস, রাইট? তুমি হয়তো প্রথম ২,০০০ ভিডিও কোনো ট্র্যাকশন পায় নাই। ২,০০১ নাম্বার ভিডিওটা ট্র্যাকশন পাওয়া শুরু করলো। তারপর ৩,০০০তম ভিডিওতে এসে তুমি মাসে $২,০০০ কামাই করছো। তার মানে কিন্তু তুমি প্রত্যেকটা ভিডিও থেকে $২,০০০ পাচ্ছ না। তুমি পাচ্ছ তোমার টোটাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল ৩,০০০ ভিডিও, যেখানে প্রথম ২,০০০ ভিডিও মেড নাথিং ফর ইউ, রাইট? সো তখন এভারেজ করলে দেখবা তুমি কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে পাচ্ছ মেবি $৫০০, নট $২,০০০, কারণ প্রথম ভিডিওগুলো থেকে তুমি কিছু পাও নাই। ওটাকে তোমার এভারেজ করতে হবে, রাইট? সো ব্যাপারটা অনেকটা এইরকম, যে আমি এখন যা বলি, যা রিসার্চ করি, ব্যাপারটা এমন না যে আমি এখন এটার পেছনে সময় দিচ্ছি। গত ১০ বছর ধরে আমি যেই খবরাখবর শোনা, এখানকার কালচারাল কনভারসেশন ফলো করা, যেমন ধরো কথার কথা আইনের একটা বিষয় মনে করো, যে আমি যখন আমি কিনে আলোচনা করছি, আমি তখন বললাম যে আপনি আমাকে কি ধারায় আমার নামে আপনি মামলা করেছেন, ইউ টেল মি, কি ধারায় আপনি আমাকে মামলা করেছেন, কেন? এই জিনিসটা নিয়ে কিন্তু আমার রিসার্চ করতে হয় না, কারণ আমি এখানকার খবরাখবর শুনি, আমি জানি যে
তোমার ডেফেমেশন মামলা লসুট যদি করে, এই ডেফেমেশন লসুটের ধারাগুলা কি। সো এটা আমি ধরো আজকে থেকে ৫ বছর আগে কোনো একটা খবর ফলো করার সময় এটা সম্পর্কে আমি জেনেছিলাম। আজকে হঠাৎ করে এই বিষয়টা সামনে আসায় আমি জানি যে এই ব্যাপারটা এরকম, এটা নিয়ে আমি অফ দ্য টপ অফ মাই হেড কথা বলছি। ব্যাপারটা নিয়ে আমি রিসার্চ করি না এখন বসে, আমি জাস্ট জানি এটা ফ্রম বিফোর। সো ব্যাপারগুলো অনেকটা এরকম। এগুলো কাইন্ড অফ গত ১০ বছর ধরে আমি যে সময় ব্যয় করে খবরাখবর ফলো করে যে আমার আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে, সেগুলোর ভিত্তিতে জাস্ট ক্যামেরার সামনে বসে ৫ মিনিটে সেগুলো বলছি। নেসেসারিলি এমন না যে রাইট নাও এগুলো নিয়ে রিসার্চ করছি। ওই সময়টা আসলে সত্যি কথা বলতে নাই। Thank you so much, and I wish I was able to do that. কারণ আমি যদি ইনভেস্টিগেশন শুরু করি, I spiral. I just stay there for a really long time. So that's so impressive. But thank you না, so much. না হ্যাঁ, তোমার এটার আমি একটু প্রশংসা করিনি। এটা ভালো ইন দ্যাট যে ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, ইফ ইউ হ্যাভ দ্য টাইম, তাইলে কিন্তু এটা ভালো। কিন্তু তুমি যদি আমার মতো যদি আমার অনেক কাজ, অনেক দায়িত্ব সবকিছু ফেলে এটার পেছনে করলে তখন ইটস নট ওয়ার্থ ইট আরকি। That's why it's bad. হুম। Thank you so much. আপনার সময়ের জন্য I really do appreciate it, and it was such an honor to sit down with you because I see you on my phone and now I'm talking to you. So না, thank you না, so ইটস much. ইটস মাই প্লেজার। আমি তোমার ভিডিও হচ্ছে বেশ অনেকগুলা ভিডিও আমি তোমার দেখেছি। আমি আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েটেড, বিফোর আই ফরগেট, এই বিষয়টা অ্যাপ্রিশিয়েট করি যে তুমি যে বিষয়টা নিয়ে আজকে আমাকে কথা বলার সুযোগ দিলা, যে নিয়োগ প্রক্রিয়ার যে দুর্নীতি এবং যে হ্যারাসমেন্ট। আম এই প্ল্যাটফর্ম তোমার বোধহয় ফলোয়ার রাইট নাও কত 5.5 মিলিয়ন ফেসবুকে আই বিলিভ অর সো। আম এত বড় অডিয়েন্সের কাছে এই ধরনের টপিক কিন্তু ইউ গিভ মি ওয়ান এক্সাম্পল। বাংলাদেশে এত বড় অডিয়েন্স আছে যারা এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে চায় না। সো আমি জানি আমি ইয়ের জন্য না, তোমার কি বলবো যে মানে প্রচার পাওয়ার জন্য না। আমি চাই স্টোরিগুলা শুড কাম আউট। যে স্টোরিগুলোর সাথে বেশিরভাগ বাংলাদেশের মানুষ রেজোনেট করতে পারে, যাদের বেশিরভাগের সাফারিং এর স্টোরি, কিন্তু স্টোরিগুলাকে সামনে আসতে দেওয়া হয় না সিস্টেম্যাটিকলি। সো আমি এইজন্য আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ যে তুমি এই ধরনের একটা বিষয়ে কথা বলার সুযোগ আমাকে দিয়েছো এবং মানুষ জানতে পারছে যে এই দেশে আসলে কি হয়, কি ঘটে। অবশ্যই, and thank you so much for taking the time to share it with us. আমি কমেন্টস পড়ছিলাম throughout this entire live stream এবং অনেকেই অনেক appreciate করেছেন যে আপনি টাইম নিয়ে আপনার স্টোরি, আপনার নলেজ আমাদের সাথে শেয়ার করেছেন। So thank you so much, and inshallah keep creating content, we'll keep watching and we'll keep supporting. Thank you. থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ যারা আজকে লাইভ স্ট্রিমটি জয়েন করেছেন, and যারা এখনো শেয়ার করেননি প্লিজ শেয়ার ইট, or রিকোয়েস্ট থাকবে শেয়ার করতে। very soon আপনার সাথে আবার দেখা হবে, আরেকটি লাইভ স্ট্রিম আসছে of course. So until we meet again, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।